হ্যালো। আজ আমরা যে ভিডিওটা করতে চলেছি সেটা সম্পূর্ণ এনসিইআরটি সায়েন্স, কলা বা টিস্যু। এটা আমাদের বায়োলজির মানে ক্লাস 9-এর বায়োলজি সেকেন্ড চ্যাপ্টার, যেখানে আমরা আরআরবি স্পেশাল মানে রেলওয়ে স্পেশাল, এনটিপিসি এবং টেকনিশিয়ান, এলপি, গ্রুপ ডি, প্যারামেডিক্যালে বা যে কোনো এক্সামগুলোর জন্য যে সায়েন্সের যে টোটাল সিলেবাসটা আছে, যেখানে সেটার জন্য টোটালি আমরা কমপ্লিট করছি। এবং এখানে ধরো এতে বিশেষ করে টেকনিশিয়ানে প্রায় 40 মার্কসের তো সায়েন্সের কোশ্চেন আসেই টেকনিশিয়ানে। গ্রুপ ডিতে তো 25, তো টোটালি আলাদা সেকশন থাকে এখানে। এবং এটা হলো গ্রুপ ডিতে। আর এনটিপিসিতে তো টোটাল প্রিলিতে যেহেতু 40, মানে সিবিটি ওয়ানে 40 মার্কসের জিএ, তার মধ্যে 20 মার্কস তো সায়েন্স থাকবেই। আর সিবিটি টুতে ওরকম 50 মার্কস জি এর মধ্যে। তো যাই হোক, ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আগের ভিডিওতে আমরা কোষ বা সেল ডিভিশন বা সেল এবং তার সেল ডিভিশন এবং বিভিন্ন ছোট টপিকগুলো ইন ডেপথে গিয়ে পড়েছি। এবং তার সাথে এনসিইআরটির এক্সাম্পলার, যেটাকে বলা হয় কোশ্চেন বুক, অ্যাকচুয়ালি ওটা এনসিইআরটির কোশ্চেন বুক এক্সাম্পলার যেটা তাকে বলা হয়, এবং সেটাও আমরা কভার করেছি। এবং ওর রিলেটেড পিওয়াইকিউসগুলো আমরা অলরেডি করবো। তার আগে আমরা চেষ্টা করছি কোষ এবং কলা দুটো একসাথে কমপ্লিট করার, যার ফলে আমরা পিওয়াইকিউসগুলোকে একটা অথবা দুটো ভিডিওর মাধ্যমে কমপ্লিট করতে পারবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। আগের অধ্যায়ে আমরা জেনেছি কি যে প্রত্যেকটা সজীব বস্তু কোষের সমন্বয়ে ঠিক গঠিত, এবং এই এককোষী জীবের ক্ষেত্রে একটা মাত্র কোষই মৌলিক কাজ সম্পন্ন করে থাকে। যেমন উদাহরণ হলো অ্যামিবা। তাহলে এককোষী জীবের উদাহরণ আমরা তো আগের চ্যাপ্টারেও পড়েছি অ্যামিবা। এখন একটা মাত্র কোষ দিয়ে তৈরি অ্যামিবা, এরা খাদ্য গ্রহণ, চলন এবং এদের গ্যাসীয় বিনিময় এবং এদের রেচন কার্য সম্পন্ন করে থাকে। অন্যদিকে বহুকোষী জীবদের কোটি কোটি কোষের সমন্বয়ে গঠিত, কোটি মানে ক্রস, এবং এদের বেশিরভাগই নির্দিষ্ট কিছু কাজ সম্পন্ন করে বা নির্দিষ্ট কিছু কাজ করার জন্য এরা বিশেষিত হয়েছে, মানে পার্টিকুলার কিছু কাজ করার জন্য এরা তৈরি হয়েছে। এবং প্রতিটা বিশেষ কাজ ভিন্ন ভিন্ন কোষগুচ্ছ দ্বারা সম্পন্ন হয়। যেহেতু প্রতিটা কোষগুচ্ছ একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে, তাই তারা ওই কাজটা দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারে। এবং মানবদেহে পেশিকোষগুলো সংকুচিত এবং শিথিল হয়ে দেহে সঞ্চালন ঘটায়। স্নায়ুকোষ স্নায়বিক বার্তা পরিবহন করে, এবং রক্ত দেহের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহন করে, খাদ্য পরিবহন করে, হরমোন এবং বর্জ্য পদার্থ পরিবহন করে। এইভাবে নির্দিষ্ট কিছু কাজ করে চলেছে। উদ্ভিদের সংবহন কলা এবং দেহের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খাদ্যরস এবং জল পরিবহনে সাহায্য করে থাকে। এটা ঠিক উদ্ভিদদের ক্ষেত্রে তাদের সংবহন করে। সুতরাং বহুকোষী জীবে সমবিভাজন, অর্থাৎ যে কাজের যে বিভাজন, মানে পার্টিকুলার কোন কাজের জন্য কোন কোষ থাকবে সেটা ঠিক করা। অর্থাৎ নির্দিষ্ট কাজের জন্য নিয়োজিত কোষগুচ্ছ দেহের নির্দিষ্ট স্থানে অবস্থান করে। নির্দিষ্ট কাজের জন্য কোষগুচ্ছ নির্দিষ্ট স্থানে অবস্থান করে, এবং এই সমস্ত কোষগুচ্ছকে বলা হয় কলা। তাহলে কলা আমরা কি বললাম? নির্দিষ্ট কাজের জন্য কিছু কোষগুচ্ছ অবস্থান করে, এদেরকে বলা হয় কলা। এইভাবে এমনভাবে গঠিত এবং সজ্জিত হয় তারা সম্ভাব্য সর্বাধিক দক্ষতায় কাজ করতে পারে। এবং যেমন কলার উদাহরণ হিসেবে বলা যেতে পারে রক্ত, ফ্লোয়েম, পেশি ইত্যাদি কলার মধ্যে পড়ে। একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য গঠনগত কার্যগত একই প্রকারের একগুচ্ছ কোষকে বলা হয় কলা। যেমন জীবের গঠনগত কার্যগত একক কোষ, তেমনি একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য গঠনগত কার্যগতভাবে একই প্রকারের একগুচ্ছ কোষ সমষ্টিকে বলা হয় কলা। ইম্পর্টেন্ট পয়েন্ট ওখান থেকে হয়ে গেল। এরপরে চলে আসছে যে আমরা জানবো উদ্ভিদ কলা, প্রাণী কলা ব্যাপার সম্পর্কে। তো ডিটেলস চলে আসছে এখানে। তার আগে কিছু জিনিস রয়েছে, যেমন উদ্ভিদেরা নিশ্চল, অর্থাৎ এরা এক জায়গায় স্থির থাকে, তাই এরা গমনে অক্ষম। কিন্তু এরা সোজা বা খাড়া হয়ে থাকতে হয় বলে এদের দেহে প্রচুর পরিমাণে ভার বহনকারী কলা থাকে। ঠিক আছে। এবং এই ভারবহনকারী কলাগুলো সাধারণত মৃত কোষ দ্বারা গঠিত হয়। তাহলে উদ্ভিদের কলাগুলো কিন্তু অনেকটা মৃত কোষ দ্বারাও গঠিত হয়। অন্যদিকে প্রাণীরা খাদ্য, সঙ্গী এবং বাসস্থানের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে, তাই উদ্ভিদের তুলনায় এদের অনেক বেশি শক্তি ব্যবহার করে, এবং এদের দেহে সব ম্যাক্সিমাম কলাই সজীব হয়। তাহলে এখানে দুটো বেসিক পয়েন্ট আমরা বললাম। যেহেতু উদ্ভিদ এক জায়গায় অক্ষম, মানে গমনে অক্ষম, এক জায়গায় স্থির থাকে, সেই জন্য এদের দেহের ভার বহনকারীর জন্য যে কলাগুলো দরকার হয় সাধারণত মৃত কোষ দ্বারা গঠিত। অন্যদিকে
প্রাণীরা খাদ্য, সঙ্গী, বাসস্থানের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে, তাই এদের উদ্ভিদের তুলনায় অনেক বেশি শক্তি ব্যবহার করতে হয়, সেই জন্য এদের বেশিরভাগই কলা সজীব হয়ে থাকে। উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে, মানে বৃদ্ধির ধরনের আবার আবার বিভিন্ন পার্থক্য রয়েছে। যেমন উদ্ভিদের বৃদ্ধি দেখে নির্দিষ্ট কিছু অংশ সীমাবদ্ধ থাকে, কিন্তু প্রাণীদের বৃদ্ধি তা নয়। উদ্ভিদের কলা বিভাজন ও উদ্ভিদের দেহে কিছু কলার বিভাজন সারা জীবন ধরে চলতে থাকে, আবার কিছু কিছু কলা নির্দিষ্ট অঞ্চলে বিভাজন করে এবং নির্দিষ্ট অঞ্চলে বিভাজন এবং অক্ষম এবং এই বিভাজনের ক্ষমতার উপর ভিত্তি করেই উদ্ভিদ কলাকে সাধারণত দুটো ভাগে ভাগ করে। একটা বর্ধনশীল অঞ্চলের কলা, যাকে বলা হয় ভাজক কলা বা বলা হয় ভাজক কলা, আর এপিক্যাল। আর একটা বলা হয় যে স্থায়ী কলা, স্থায়ী কলা বলা হয় মেরিস্টেম। তো এবারে চলে আসছে প্রাণীদেহে কোষের বৃদ্ধি এবং অনেক বেশি, এই যে প্রাণীদেহে কোষের বৃদ্ধিটা অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ উদ্ভিদের তুলনায়। সুতরাং প্রাণীদের বিভাজনশীল, অবিভাজনশীল এবং অবিভাজনশীল এই দুটি অঞ্চলের মধ্যে এমন কোনো সীমারেখা টানা যায় না। সুতরাং উদ্ভিদের তুলনায় উন্নত প্রাণীদেহে অঙ্গ এবং অঙ্গতন্ত্রগুলো গঠনগত দিক থেকে অনেক বেশি কর্ম উপযোগী এবং সুবিন্যস্ত হয়। এই মৌলিক পার্থক্য দুই মুখ্য গোষ্ঠীর, উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠী দুটোর বিভিন্ন জীবন প্রক্রিয়ায় খাদ্যাভ্যাসে বিভিন্নতা প্রতিফলিত হয়ে থাকে। এছাড়াও একদিকে বলা হয় যে একদিকে যেমন একই স্থানে স্থির থাকার জন্য অন্যদিকে সক্রিয় গমনের জন্য প্রাণী ভিন্ন ভিন্নভাবে অভিযোজিত হয়। এই কারণে অঙ্গতন্ত্র গঠনে এতে পার্থক্য দেখতে পাওয়া যায়। তাহলে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে কয়েকটা বেসিক ডিফারেন্স আমরা এখানে পড়লাম। প্রথমত এখানে কি দেখলাম যে উদ্ভিদ যেহেতু এক জায়গায় গমনে অক্ষম, সেই জন্য এক জায়গায় স্থির থাকার জন্য এদের ভারবহনকারী কলার সংখ্যা বেশি এবং এরা ম্যাক্সিমাম মৃত কোষ হয়। অন্যদিকে প্রাণীরা খাদ্য, সঙ্গী, বাসস্থানের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে, সেই জন্য এদের অনেক শক্তি বেশি ব্যবহার করতে হয়, সেই জন্য এরা ম্যাক্সিমামটা সজীব হয়ে থাকে। এবং উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধির ধরনের পার্থক্য আছে, তাই উদ্ভিদের বৃদ্ধি এবং দেহের নির্দিষ্ট কিছু অংশ সীমাবদ্ধ, কিন্তু প্রাণীদের তা হয় না। এবং উদ্ভিদদের কিছু কলার বিভাজন সারা জীবন ধরেই চলতে থাকে এবং কলাগুলো উদ্ভিদদের কিছু নির্দিষ্ট স্থানে অবস্থান করে থাকে। এবং এই বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে উদ্ভিদ কলাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা বর্ধনশীল কলা, একটা হলো যে স্থায়ী কলা। বর্ধনশীল কলা বা ভাজক কলা, একটাকে বলা হয় স্থায়ী কলা। তাহলে এই ভাজক কলা এবং আরেকটাকে বলা হয় স্থায়ী কলা। প্রাণীতে কোষের বৃদ্ধি অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ, সুতরাং প্রাণীতে বিভাজনশীল এবং অবিভাজনশীল এই দুটি অঞ্চলের মধ্যে কোনো সীমাবদ্ধ নেই। আবার এদের মৌলিক পার্থক্য দুটো বর্তমান, যেমন উদ্ভিদ প্রাণী গোষ্ঠী যেমন জীবন প্রক্রিয়া, খাদ্যাভ্যাসের বিভিন্ন ধারা এদের মধ্যে প্রতিফলিত হয়ে থাকে। এছাড়া একদিকে যেমন একই স্থানে স্থির থাকার জন্য উদ্ভিদে তেমনই সক্রিয় গমনের জন্য ভিন্ন ভিন্ন অভিযোজিত হয়, একই কারণে অঙ্গতন্ত্র গঠনও পরিলক্ষিত হয় প্রাণীদের। এইসব সমস্ত জটিল গঠন বিশিষ্ট উদ্ভিদ প্রাণীদের আলোচনা সম্পর্কে কলা ডিটেলস আমরা যাব। যেমন প্রথমে চলে আসছে ভাজক কলা। ভাজক কলা মানে কি? ভাজক কলা মানে বর্ধনশীল কলা। এখন এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে ওই কাঁচের জারের মধ্যে পেঁয়াজকে নিয়ে তাকে পেঁয়াজের মূলের কিছু অংশ পর্যবেক্ষণ বৃদ্ধি পাওয়া যায়। যাই হোক, তো এটা আমাদের জানার দরকার নেই। আমরা যেটা পড়বো এখান থেকে সেটা হলো উদ্ভিদের বৃদ্ধি কেবলমাত্র কয়েকটা নির্দিষ্ট অঞ্চলে ঘটে, কারণ উদ্ভিদের ওই সমস্ত অঞ্চলে কলাগুলো বিভাজনক্ষম এবং সেসব অঞ্চলে ভাজক কলা সীমাবদ্ধ। এই এবং উদ্ভিদ দিয়ে ভাজক কলার অবস্থানের উপর ভিত্তি করে এই কলাকে তিনটে ভাগে ভাগ করা হয়। তাহলে একটা অগ্রস্থ, একটা পার্শ্বস্থ, একটা নিবেশিত ভাজক কলা। এই অগ্রস্থ ভাজক কলা যেটা একদম টপে থাকে, যেটা এই যে ছবিটার মাধ্যমে, পার্শ্বস্থ ভাজক কলা সাধারণত পাশে থাকে, আর নিবেশিত ভাজক কলা জাস্ট মাঝখানে থাকে। এবং এই ভাজক কলা থেকে সৃষ্ট কোষসমূহ শুরুতে ভাজক কলার মতোই হয়, কিন্তু বৃদ্ধি এবং পূর্ণতা প্রাপ্তির সাথে সাথে এদের বৈশিষ্ট্যগুলো পরিবর্তন করে এবং এরাই বিভেদিত হয়ে অন্যান্য কলা গঠন করে থাকে। ঠিক আছে, তো এর মধ্যে অগ্রস্থ ভাজক কলা এটা, এবং এটা হলো নিবেশিত ভাজক কলা আর পার্শ্বস্থ ভাজক কলা। এখন এক্সামিনেশনে মানে পরীক্ষাতে এই ফটোটা দিয়ে বলে দেবে যে কোথায় কোথায় কোন ভাজক কলা অবস্থান করছে, অগ্রস্থ ভাজক কলা লোকেশন কোথায়, নিবেশিত ভাজক কলা লোকেশন কোথায়, এবং পার্শ্বস্থ ভাজক কলার লোকেশন কোথায়। কোশ্চেন এরকমভাবেই দেয়। তো যাই হোক, উদ্ভিদে ভাজক কলার অবস্থান। এখন অগ্রস্থ ভাজক কলা কাণ্ড ও মূলের অগ্রভাগে থাকে। এই যে অগ্রস্থ ভাজক কলা, এটা কাণ্ড এবং মূলের অগ্রভাগে থাকে। এটা যেমন জাস্ট অগ্রভাগে থাকবে, এটা মূল অথবা কাণ্ড যে কোনো একটা স্থানে তার অগ্রভাগে থাকবে, এবং কাণ্ড এবং মূলের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, ব্যাস হয়ে গেল। এরপরে চলে আসছে পার্শ্বস্থ ভাজক কলা, যেটাকে বলা হয় সেটা কোথায় থাকে? ক্যাম্বিয়াম, অর্থাৎ ক্যাম্বিয়াম এবং কাণ্ড ও মূলের পরিবৃদ্ধি ঘটায় এবং উদ্ভিদের এবং কাণ্ডের পর্বের কাছাকাছি থাকে। উদ্ভিদের এই যে কাণ্ড এবং তার পর্বের কাছাকাছি দেখতে পাওয়া যায় কোন কলাকে? সেটা হলো নিবেশিত ভাজক কলা। তাহলে নিবেশিত ভাজক কলা কোথায় থাকে? মূল ও কাণ্ডে। তাহলে নিবেশিত ভাজক কলা থাকে কাণ্ডের ও পর্বের মানে বলা হয় পর্বের কাছাকাছি ঠিক নিবেশিত ভাজক কলার অবস্থান করতে দেখতে পাওয়া যায়। পর্বের কাছাকাছি নিবেশিত ভাজক কলা থাকে। এরপরে চলে আসছে
যে ভাজক কলার কোষগুলো খুবই সক্রিয় এবং ঘন সাইটোপ্লাজম যুক্ত হয়। পাতলা প্রাচীর এবং ভাজক কলার কোষগুলো খুবই সক্রিয়, ঘন সাইটোপ্লাজম যুক্ত হয়ে থাকে। পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট হয়ে থাকে এবং সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে। এখন এই কোষগুলো কোষ গহ্বর বিহীন এবং যেহেতু এবং এই কোষগুলো কোষ গহ্বর বিহীন হয়ে থাকে, তো সেই জন্য স্থায়ী কলা বলা হয় যে স্থায়ী কলাকে। এখন এটা আমরা সম্পূর্ণ ডিটেলসটা বললাম যে ভাজক কলার মানে ৩টে ভাগে ভাগ। ভাজক কলা কাকে বলে? ভাজক কলা বর্ধনশীল অঞ্চলে থাকে। ভাজক কলা ৩টে ভাগে ভাগ করা। অগ্রস্থ ভাজক কলা। অগ্রস্থ ভাজক কলা কোথায় থাকে? অগ্রস্থ ভাজক কলা থাকে যতক্ষণ মূলকাণ্ডের অগ্রভাগে। আর এদের কাজ হলো মূলকাণ্ডের বৃদ্ধি ঘটানো, এইটা যেটা অগ্রস্থ ভাজক কলা। তারপরে চলে আসছে পার্শ্বস্থ ভাজক কলা। পার্শ্বস্থ ভাজক কলা কোথায় থাকে? পার্শ্ব ভাজক কলা থাকে ক্যাম্বিয়াম। মূলকাণ্ডের পরিধির বৃদ্ধি ঘটায় পার্শ্বস্থ ভাজক কলা। আর নিবেশিত ভাজক কলা সেটা কি করে থাকে? সেটা সাধারণত গাছের কাণ্ডের পর্বের সন্নিকটে থাকে, মানে পর্বের কাছাকাছি অংশ দেখতে পাওয়া যায়। এরপরে চলে আসছে আমাদের যে কোনটা এরপরে চলে আসছে যে বলা হয় যে ভাজক কলা খুবই সক্রিয় হয় কোষগুলো এবং এটা ঘন সাইটোপ্লাজম যুক্ত হয়। অর্থাৎ এই ভাজক কলার যে কোষটা হয়, যে কোষ নিয়ে তৈরি হয় ভাজক কলা, তার এটা কিন্তু ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ছে, মানে এটা তার বৈশিষ্ট্য। খুবই সক্রিয় হয়, ঘন সাইটোপ্লাজম যুক্ত হয়ে থাকে ভাজক কলার কোষগুলো। এবং এবারে কি হয় যে এটা সাধারণত পাতলা কোষপ্রাচীর যুক্ত হয়। এদের যে কোষটা সাধারণত পাতলা কোষপ্রাচীর যুক্ত হয় এবং এদের সাধারণত সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত হয়। তাহলে ঘন সাইটোপ্লাজম যুক্ত, সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত, পাতলা কোষপ্রাচীর যুক্ত। এদের কোষপ্রাচীরটা পাতলা হয়। অর্থাৎ সেল ওয়ালটা। এবং কোষগুলো কোষগহ্বর বিহীন। এদের মানে এই কোষগুলোতে সাধারণত কোষগহ্বর থাকে না। এই কোষগুলোতে সাধারণত কোষগহ্বর থাকে না। এখন কোষগহ্বর বিহীন, সেই জন্য বলা হচ্ছে যে কোষগহ্বর বিহীন। এখন এই তো এটা মোটামুটি এর এক্সপেরিমেন্টগুলোর মধ্যে হয়ে গেল যে ভাজক কলার এবং বলা হয় যে এই ভাজক কলার অবস্থানগুলো কীরকম। এরপরে চলে আসছে সেটাকে বলা হয় পার্মানেন্ট টিস্যু। তাহলে এটা আমরা বললাম যে স্থায়ী ভাজক কলার ডিটেলস আমরা দেখলাম। এরপরে চলে আসছে আমাদের পার্মানেন্ট টিস্যু। এই যে বলা হয় যে মেরিস্টেমেটিক টিস্যুস, আর স্থায়ী কলাকে বলা হয় পার্মানেন্ট টিস্যু। এখন এই পার্মানেন্ট টিস্যু ভাজক কলার কোষসমূহ কী পরিণতি? তো এই পার্মানেন্ট টিস্যু কিছু কিছু নির্দিষ্ট কাজ সম্পন্ন করার পর কোষগুলো তাদের বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে। তার মানে যেটা আমরা বুঝবো যে যেটা আমাদের ভাজক কলা বললাম সেটা কিন্তু বিভাজন ক্ষমতা যুক্ত, আর যেটা স্থায়ী কলা পরিণত হচ্ছে তারা তাদের বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে স্থায়ী কলা পার্মানেন্ট টিস্যুতে পরিণত হয়। ফলস্বরূপ কী হয়? স্থায়ী কলা পরিণত হওয়ার জন্য এদের আকৃতি এভাবে কোষের স্থায়ী আকৃতি, আকার, কাজ করার ক্ষমতা অর্জনের পদ্ধতিকে বা বিভেদীকরণ বলা হয়ে থাকে, বলা হয় ডিফারেন্সিয়েশন। এরা বিভিন্ন কাজে, পার্টিকুলার কাজের জন্য এরা নিয়োজিত হয়। যেমন এই বিভেদীকরণের ফলে স্থায়ী কলার কিন্তু সৃষ্টি হয়ে থাকে। তাহলে স্থায়ী কলার সৃষ্টির মেন কারণ কি? ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, মেন কারণ হচ্ছে ডিফারেন্সিয়েশন। এখন এখানে কয়েকটা স্থায়ী কলার এক্সাম্পল দেওয়া হচ্ছে। এটা একটা কাণ্ডের বিভিন্ন ছেদ। যেমন এখানে যদি দেখা যায়, এখান থেকে বলে দেবে যে সবচেয়ে বাইরে থাকবে কি? এপিডার্মিস। তারপরে থাকবে কি? এই যেমন সবচেয়ে বাইরে আছে এপিডার্মিস, বাইরের ত্বক। এখন তার মধ্যে যদি এই পোর্শনটাকে আমরা নিই, এই পোর্শনে এখানে এর বাইরের অংশটাকে বলা হয় নালিকা বান্ডিল। তারপরটা জাইলেমের মধ্যে দিয়ে জল পরিবহন হয়, আর ফ্লোয়েমের মধ্যে দিয়ে খাদ্য পরিবহন হয়। তাহলে ফ্লোয়েম কোনটা? ফ্লোয়েম এই গ্রিন কালারটা ফ্লোয়েম। ঠিক আছে, জাইলেম আর ফ্লোয়েম, এটাকে দুটো ভাগে। এখন এই স্থায়ী কলায় কত ভাগে ভাগ করা, তার কয়েকটা জিনিস আছে, তো সেটা আমরা পড়বো। তার মধ্যে রয়েছে কি? বলা হয়েছে যে স্থায়ী কলাকে ভাগ করা হয়ে থাকে সাধারণত বিভেদীকরণে সরল স্থায়ী কলা এবং জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলা রয়েছে এইটা। তারপরে চলে আসছে এখান থেকে জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলা কোথায় গেল? যাই হোক, জটিল স্থায়ী কলা পড়ে আছে। তো সরল স্থায়ী কলা কি? সরলস্থায়ী কলা হলো যে সাধারণত বৈতকের নিচে অবস্থিত কিছু কোষস্তর হলো সরলস্থায়ী কলা। যে এই যে এপিডার্মিসের পরেই থাকে, এপিডার্মিস বাইরে সব থেকে, তার তলায় কিছু থাকে, তাকে বলা হয় যে সরলস্থায়ী কলা। সরলস্থায়ী কলা অধিকাংশ প্যানক্যামা কলা দ্বারা গঠিত। এছাড়া কিছু এবং তুলনামূলক কম বিশেষিত, এবং এটা পাতলা হয়ে থাকে। এটা পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট হয়। সজীব কোষের সমন্বয়ে সাধারণত গঠিত হয়। সাধারণত কোষগুলো শিথিলভাবে সজ্জিত হয়। কোষগুলোর মাঝে মাঝে কতগুলো বড় বড় ফাঁকা স্থান সৃষ্টি হয়, এবং ফাঁকা স্থানগুলোতে কোষান্তরন্ধ্র স্থান বা কোষান্তরন্ধ্র বলা হয়। এসব কলা সাধারণত খাদ্য সঞ্চয় করে থাকে। এবং কিছু কিছু প্যানক্যামা কলা ক্লোরোফিল বিশিষ্ট হওয়ায় ক্লোরোফিল বিশিষ্ট হওয়ায় এরা সাধারণত
এরা সাধারণত সালোক সংশ্লেষ সম্পন্ন করতে পারে, আর এদের বলা হয় ক্লোরেনকাইমা। তাহলে যারা এই সালোক সংশ্লেষ সম্পন্ন করে তাদের বলা হয় ক্লোরেনকাইমা। এখন জলজ উদ্ভিদের ক্ষেত্রে কিছু কিছু বড় বড় বায়ুগহ্বর বিশিষ্ট প্যানকাইমা কলা এদেরকে ভাসতে সাহায্য করে। তাহলে এটা সবসময় পরীক্ষায় দেয় কোশ্চেন যে জলজ উদ্ভিদের কোন কলা উদ্ভিদ দেহে ভাসতে জলে ভাসতে সাহায্য করে, সেটা হলো প্যানকাইমা। আর কারা সালোক সংশ্লেষ করে সেটা হলো ক্লোরিনকাইমা। আবার এই ধরনের এই যে জলজ উদ্ভিদের যে সমস্ত প্যানকাইমা কলা ভাসতে সাহায্য করে তাকে বলা হয় এইরেনকাইমা। তাই ম্যাক্সিমামটাই প্যারেনকাইমা থাকে, এবার এই প্যারেনকাইমার আবার ভাগগুলোর মধ্যে পড়ছে এটা। তাহলে এখন যেটা আমরা দেখলাম কি সাইকলা, সাইকলা বলা হয় যে কোষস্তর বহিত্বকের বাইরের অংশটিকে বলা হয় যে সাইকলা। সাইকলা বহিঃস্তরের বাইরের অংশ বলা হয় সরস সাইকলা। সরস সাইকলার মধ্যে অধিকাংশই প্যারেনকাইমা দ্বারা দ্বারা গঠিত হয়। প্যারেনকাইমা টিস্যুস দিয়ে গঠিত হয় এবং এরা খুবই কম বিশেষিত পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট সজীব কোষের সমন্বয়ে। এরা কিন্তু অ্যাক্টিভ, এরা কিন্তু সজীব কোষ, কোনো মৃত কোষ এখানে দেখতে পাওয়া যায় না। স্থায়ী কলা মানেই যে মৃত কোষ হবে তাই না, প্যানকাইমা মানে সব ম্যাক্সিমামটাই হয়ে থাকে সজীব কোষ, অর্থাৎ অ্যাক্টিভ সেল হয়ে থাকে। এবং সাধারণত কোষগুলো শিথিলভাবে সজ্জিত হয়, কোষগুলো মাঝে মাঝে কতগুলো বড় বড় ফাঁক দেখতে পাওয়া যায়। তার মানে প্যানকাইমার কোষে কিন্তু বড় বড় ফাঁক দেখতে পাওয়া যায় এবং এই ফাঁকা স্থানগুলো কোষান্তস্থান বা কোষান্তরন্ধ্র বলা হয়। তাহলে তাহলে কোষান্তরন্ধ্র কোষান্তস্থান কোথায় দেখতে পাওয়া যায়, সেটা প্যানকাইমা কলা। এখন এই সমস্ত কলা সাধারণত খাদ্য সঞ্চয় করে, এদের মেন কাজ কিন্তু খাদ্য সঞ্চয় করা। বাট এদের মেন কাজ খাদ্য সঞ্চয় করা হলেও এরা কি করে থাকে, এরা এরা করে থাকে যেটা, সেটা হচ্ছে কি যে প্যানকাইমা কলা কিছু প্যানকাইমা কলা মানে ক্লোরোফিল সব বিশিষ্ট হওয়ার জন্য এরা সালোক সংশ্লেষ করতে পারে। আবার কিছু কিছু এদের বলা হয় ক্লোরিনকাইমা, এই যে বলা হলো ক্লোরিনকাইমা। আবার ওই জলে ভাসতে সাহায্য করে কে, তারা হলো এইরিনকাইমা, যারা জলে ভাসতে সাহায্য করে। এখন কোলেনকাইমা বলে আরেক ধরনের স্থায়ী কলা আছে যা উদ্ভিদ দেহের নমনীয়তা বজায় রাখতে সাহায্যের জন্য দায়ী। তাহলে কোলেনকাইমা, তাহলে খাদ্য সঞ্চয় করছে প্যানকাইমা, এই প্যানকাইমা পরে আসছে কোলেনকাইমা। তাহলে যদি বলে প্যারেনকাইমা আগে, আগে আসছে প্যারেনকাইমা, আগে আসছে প্যারেনকাইমা, দেন আসছে কোলেনকাইমা। প্যারেনকাইমা কিন্তু ম্যাক্সিমামটাই কি হয়, এরা অ্যাক্টিভ সজীব, এবং এরা সজীব হয় এবং এরা খাদ্য সঞ্চয় করে। এরপরে চলে আসে কোলিনকাইমা, এরা স্থায়ী কলা, সাধারণত এরা নমনীয়তা বজায় সাহায্য করে উদ্ভিদের বিভিন্ন অংশে, যেমন আকর্ষ এবং লতানো উদ্ভিদের কাণ্ড এরা না ভেঙে গিয়ে প্রয়োজনে বাঁকাতে সাহায্য করে। এগুলোকে বলা হয় কোলিনকাইমা। এবং এই কলা উদ্ভিদের যান্ত্রিক সহায়তা প্রদান করে এবং পত্রবৃন্তের ত্বকের নিচে আমরা এই কলা দেখতে পাই। পাতার পাতার যে বৃন্ত হয় তার নিচে দেখতে পাই। এই কলাগুলো সাধারণত সজীব, লম্বাটে এবং অসমভাবে স্থূল প্রাচীরযুক্ত হয়। এই অসম স্থূলীকরণ সাধারণত কোষের কোণ বরাবর ঘটে এবং এই কলায় খুবই সংক্ষিপ্তভাবে কোষান্তরন্ধ্র দেখতে পাওয়া যায়। তাই সবথেকে বেশি কোষান্তরন্ধ্র দেখতে পাওয়া যায় কোথায়, সবথেকে বেশি কোষান্তরন্ধ্র দেখতে পাওয়া যায় হচ্ছে কি এতে বলা হয় প্যারেনকাইমা, এবং তারপরে দেখতে পাওয়া যায় অপেক্ষাকৃত কম দেখতে পাওয়া যায় কোথায়, সেটা হচ্ছে কোলেনকাইমা। তারপরে বলা হয় যে এই আন্তঃকোষীয় রন্ধ্র সাধারণত দেখতে পাওয়া যায়, অপেক্ষাকৃত কম দেখতে পাওয়া যায়, অপেক্ষাকৃত কম দেখতে পাওয়া যায় কোন বরাবর, সব সংক্ষিপ্ত দেখতে পাওয়া যায়। তার প্রথমে চলে আসে বলা হয় যে কোলেনকাইমা, বলা হয় যে প্যানকাইমা বিভিন্ন প্রকার সরল কলাগুলোর ভাগ এগুলোর মধ্যে পড়ছে, যেমন হচ্ছে এইটা প্রথমে আসছে যে বলা হয় যে বলা প্যারেনকাইমা। প্যারেনকাইমার পরে চলে আসছে কোলেনকাইমা। এখানে এদের নিউক্লিয়ার স্থূলীকরণ কোষগহ্বর কোষপ্রাচীর থাকে এবং এর রন্ধ্র খুবই কম। তারপরে চলে আসছে গয়েরটা বলা স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা এটা সাধারণত লিগনিন যুক্ত হয়ে থাকে। আর তারপরে চলে আসছে বলা হয় যে স্ক্লেরেনকাইমার পরে, এবং এই স্ক্লেরেনকাইমাটাকে দুভাগে ভাগ করা হচ্ছে, এটা প্রস্থচ্ছেদ বরাবর, এটা লম্বচ্ছেদ বরাবর। তো সরু লিগনিন যুক্ত হয়ে থাকে। তাহলে এখানে আমরা কি দেখলাম, প্রথমে প্যানকাইমা সাধারণত নরম হয়ে থাকে। এই প্যানকাইমা সাধারণত প্যানকাইমা কোথায় গেল, কোষান্তরন্ধ্র। হ্যাঁ, এরা শীতলভাবে সজ্জিত হওয়ার জন্য কোষগুলো মাঝে মাঝে কতগুলো বড় বড় ফাঁক দেখতে পাওয়া যায়, ফাঁকা স্থানগুলোকে বলা হয় কোষান্তরন্ধ্র। এবং এইসব কলা সাধারণত খাদ্য সঞ্চয় করে এবং প্যারেনকাইমা কলা ক্লোরোফিল বিশিষ্ট হওয়ায় এরা সালোক সংশ্লেষ করে। আবার এরা ওই এরিনকাইমাও দেখতে পাওয়া যায়। কোলেনকাইমা হলো অপর এক ধরনের স্থায়ী কলা যা উদ্ভিদ দেহের নমনীয়তা বজায় রাখে এবং এরা উদ্ভিদ দেহের বিভিন্ন অংশকে না ভেঙে গিয়ে প্রয়োজনে বাঁকাতে সাহায্য করে এবং এই কলা উদ্ভিদকে যান্ত্রিক সহায়তা প্রদান করে থাকে। পত্রবৃন্তের ত্বকের নিচে আমরা এই কলা দেখতে পাই। এই কলার কোষগুলো সজীব, লম্বাটে, অসমভাবে স্থূল প্রাচীরযুক্ত হয়। এই অসম স্থূলীকরণ সাধারণত কোষের কোণ বরাবর ঘটে এবং এই কলায় খুব সংক্ষিপ্ত কোষান্তর স্থান
দেখতে পাওয়া যায়, খুবই সংক্ষিপ্ত। যাই হোক, এরপরে আমরা যেটা চলে আসছি, বলা হয় আরেকটা যেটা হলো সেটা হলো স্থায়ী কলা, বলা হয় যে সেটা হলো সরল স্থায়ী কলার মধ্যে পড়ে, যে বলা হয় স্ক্লেরেনকাইমা। এরা উদ্ভিদকে অনমনীয় এবং দৃঢ় থাকতে সাহায্য করে। এটা যেমন আগেরটা যেমন আমরা পড়ছিলাম, এটা হচ্ছে কি করছে, উদ্ভিদের নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে এবং উদ্ভিদ না ভেঙে গিয়ে পাকাতে সাহায্য করে উদ্ভিদকে, অর্থাৎ যান্ত্রিক সহায়তা প্রদান করে থাকে, ঠিক আছে। যেমন পাতার পত্রবৃন্তের নিচে, ত্বকের নিচে দেখতে পাওয়া যায় কোষগুলো সজীব হয়, লম্বাটে হয়, অসমভাবে স্থূল হয়। অসম স্থূলীকরণের সাথে কোষের কোণ বরাবর ঘটে এবং খুব সংক্ষিপ্ত দ্বন্দ্ব দেখা যায়। বল, এই কলা উদ্ভিদকে অনমনীয় এবং দৃঢ় থাকতে সাহায্য করে। আমরা নারকেলের যে ছিবড়ে দেখি, সাধারণত আমরা নারকেলের যে ছিবড়ে দেখি সেটা কী হয়ে থাকে, এই ধরনের কলা দিয়ে গঠিত। তাহলে যতবার নারকেল খাবে ততবার কিন্তু মনে করবে এটা স্ক্লেরেনকাইমা। তাহলে স্ক্লেরেনকাইমা অনমনীয় দৃঢ় থাকতে সাহায্য করে। আমরা নারকেলের যে ছিবড়া দেখি সেটা হলো কিন্তু এই স্ক্লেরেনকাইমার মধ্যে পড়ে। তাহলে নারকেল যখনই খাবে তখন মনে করবে যে ছিবড়া কিন্তু স্ক্লেরেনকাইমা। যাই হোক, তো এই কলার কোষগুলো মৃত কোষ হয়ে থাকে, সাধারণত এরা মৃত। তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস পেলাম, প্যারেনকাইমা কিন্তু সজীব, প্যারেনকাইমা যেমন সজীব, কোলনকাইমাও কিন্তু এখানে সজীব হয়ে থাকে। আর একমাত্র স্ক্লেরেনকাইমাটা কিন্তু এখানে মৃত কোষ, এবং এরা লিগনিন উপস্থিতি থাকার জন্য কোষপ্রাচীরের মাঝে স্থূল হয় এবং এদের কোষগুলো লম্বাটে সরু হয়। এবং এদের কোষপ্রাচীরটা এতটাই স্থূল হয় যে কোষগুলোর ভেতরের স্থানটা ফাঁকা থাকে না। এবং এই সমস্ত কলা উদ্ভিদের কাণ্ডের নালিকা বান্ডেলকে ঘিরে পাতার শিরা, উপশিরা এবং বীজ ও বাদামের শক্ত আবরণীকে অবস্থান করে উদ্ভিদ অঙ্গগুলোকে এরা দৃঢ়তা প্রদান করে থাকে। তো প্রথমত বলা হয় যে এই যে স্ক্লেরেনকাইমা সাধারণত লিগনের উপস্থিতির জন্য এদের কোষপ্রাচীরের মাঝে মাঝে স্থূল হয়ে থাকে এবং কোষগুলো লম্বাটে সরু দেখায়, এবং এই কোষপ্রাচীর এতটা স্থূল হয় যে কোষগুলোর ভেতরে কোনো ফাঁকা স্থান থাকে না। এবং এই সমস্ত কলা উদ্ভিদের কাণ্ডের নালিকা বান্ডিলকে ঘিরে পাতার শিরা, উপশিরায় এবং বীজ ও বাদামের শক্ত আবরণীতে অবস্থান করে এবং উদ্ভিদ অঙ্গগুলোকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। তো তাহলে আমরা এখান থেকে তিনটে বললাম, একটা প্যারেনকাইমা, একটা কোলেনকাইমা, একটা স্ক্লেরেনকাইমা। এখন যদি ছবি দিয়ে দেয়, ছবি দিয়েও দিতে পারে। যখনই ছবি দেবে, ছবি দিলে মোটামুটি কোনো বেশি গ্যাপ থাকবে সেটা হচ্ছে প্যারেনকাইমা, মোটামুটি গ্যাপ প্রায় থাকবে না, তখন তাকে বলা হয় ক্লোরেনকাইমা। তারপরে চলে আসছে আমাদের বলা হয় স্ক্লেরেনকাইমা। এখন কাইমার এখানে ঠিক দু ধরনের ছবি আছে, একটা লম্বচ্ছেদ বরাবর, অর্থাৎ এটা হরাইজন্টাল, আর এটা পারপেন্ডিকুলার। এটা হরাইজন্টাল বরাবর এইটা, আর এটা হচ্ছে গিয়ে ওই লঙ্গিটিউডিনাল বরাবর। যাই হোক, তো এখান থেকে মোটামুটি অনুবীক্ষণ যন্ত্র, এটা তো জানার দরকার নেই, এরপর ডিটেলস আমরা দেখবো না, এই অনুবীক্ষণ যন্ত্রের এসব ব্যাপারটা দেখবো না। এখান থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, এরপরে যেটা চলে আসছে যে জল শোষণ, যে পাতার অনুবীক্ষণ যন্ত্র, যাই হোক, দেখা যায় যে শুষ্ক পরিবেশে বসবাসকারী কিছু কিছু উদ্ভিদ জলের অপচয় রোধ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, এদের বহিঃত্বক অত্যন্ত পুরু হয়। এখন এই উদ্ভিদের সমগ্র দেহতলটা যে আবরণী দ্বারা আবৃত থাকে তাকেই বলা হয় উদ্ভিদের এপিডার্মিস, যেটা উদ্ভিদের বাইরে থাকে। এই যেটাকে বলছিলাম আমরা তখন বাইরে দেখছিলাম, যেটাকে বলা হয় এপিডার্মিস, এইটা হচ্ছে বাইরে এপিডার্মিস। তাহলে এপিডার্মিসের কাজ কী হয়ে গেল, উদ্ভিদের ওই দেহতলটিকে আবরণী দ্বারা আবৃত করে রাখে এবং যাতে উদ্ভিদের বিভিন্ন অংশ রক্ষা করে। কখনো কখনো উদ্ভিদের বায়বীয় অংশ উপস্থিত বহিঃত্বকীয় কোষগুলো প্রায়শই মোম জাতীয় জল প্রতিরোধক পদার্থ ঠিক নিঃসরণ করে। এখন এই জল নিরোধক স্তরটি উদ্ভিদ দেহ থেকে জলের অপচয় রোধ করতে সাহায্য করে। তো উদ্ভিদকে বাহ্যিক আঘাত এবং পরজীবী ছত্রাকের সংক্রমণের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে থাকে। উদ্ভিদকে বাহ্যিক আঘাত এবং পরজীবী ছত্রাকের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে থাকে। যেহেতু বহিঃত্বক উদ্ভিদকে সুরক্ষা প্রদান করে, তাই বহিঃত্বকের ত্বকীয় কোষগুলো কোষান্তস্থানবিহীন হয়, একটা অবিচ্ছিন্ন স্তর হিসেবে অবস্থান করে। বেশিরভাগ বহিঃত্বকীয় কোষই তুলনামূলকভাবে চ্যাপ্টা হয়ে থাকে এবং এই প্রায়শই এদের বাহ্যিক এবং পার্শ্বীয় অভ্যন্তরীণ প্রাচীরের তুলনায় এরা সাধারণত পুরু হয়। তো এখন এই তাহলে উদ্ভিদের এপিডার্মিস পড়লাম, এপিডার্মিসের ভিতরে এটা সাধারণত উদ্ভিদের বাইরের অংশ রক্ষা করে এবং এরা কী জাতীয় হয়, মোম জাতীয় পদার্থ প্রতিরোধ হয়। যাই হোক, সেই জন্য জলের প্রতিরোধে এবং উদ্ভিদকে বাহ্যিক আঘাত থেকে পরজীবী আক্রমণ থেকে রক্ষা করে থাকে। যেহেতু বহিঃত্বক উদ্ভিদের সুরক্ষা প্রদান করে, তাই বহিঃত্বকের কোষগুলো কোষান্তরন্ধ্রবিহীন হয়। তাহলে বহিঃত্বকের যে কোষ থাকে সেটাও কিন্তু কোষান্তরন্ধ্রবিহীন হয়ে থাকে। তাহলে একমাত্র কোষান্তরন্ধ্র যুক্ত দেখা গেল কোনটা, সজীব কোষ, প্যারেনকাইমা কোষ। এখন এই একটা অবিচ্ছিন্ন স্তর হিসেবে অবস্থান, বেশিরভাগ বহিঃত্বকীয় কোষই তুলনামূলক চ্যাপ্টা হয়, প্রায়শই এদের বাহ্যিক এবং পার্শ্বীয় অভ্যন্তরীণ প্রাচীনের তুলনায় পুরু হয়। এখন পাতার বহিঃত্বকের বিভিন্ন স্থানে ছোট ছোট ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোকে বলা হয় পত্ররন্ধ্র।
পাতার এই বহিত্বকের বাইরে ছিদ্র থাকে পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র বৃক্কের আকৃতির হয়ে থাকে এবং এই পত্ররন্ধ্র সাধারণত বৃক্কের আকৃতি হয়। এই যে পত্ররন্ধ্র, এইগুলো বলা হয় পত্ররন্ধ্র, এগুলো বৃক্কের আকৃতি হয় এবং এই পত্ররন্ধ্রের এইটা দিয়ে কোশ্চেন এসেছিল এবং আমরা যখন পড়াবো তখন বলবো, এই যখন আমরা POSQ কোশ্চেন দেখবো তখন বলবো যে পত্ররন্ধ্র বৃক্কের আকৃতি হয় এবং দুটো কোষ দ্বারা প্রবৃত্ত, দিয়ে বলা হয় রক্ষী কোষ বা প্রহরী কোষ। তাহলে এই গার্ড সেল কোথায় থাকে? বলা হয় গার্ড সেল থাকে পত্ররন্ধ্রে, ঠিক আছে, পত্ররন্ধ্র থাকে এবং এই পত্ররন্ধ্র কার মতো দেখতে হয়? বৃক্কের মতো হয়, দুটো কোষ নিয়ে গঠিত, যাকে বলা হয় রক্ষী কোষ বা গার্ড সেল। এখন বায়ুমণ্ডল এবং উদ্ভিদের মধ্যে গ্যাসীয় আদান প্রদানে এরা ভূমিকা পালন করে থাকে। গার্ড সেলের কাজ কি? বায়ুমণ্ডলের অথবা উদ্ভিদের বাষ্পমোচন নিয়ন্ত্রণে সাহায্য করা। জলীয় বাষ্প হিসেবে জলের নির্গমন পত্ররন্ধ্রের মাধ্যমে কিন্তু নির্বাচন হয়, যেখানে সাহায্য করে থাকে কে? গার্ড সেল বা বলা হয় যে প্রহরী কোষ বা রক্ষী কোষ। এখন শ্বাসসংশ্লেষ প্রক্রিয়ার যে গ্যাসটার প্রয়োজন, শ্বাসের কোন কোন গ্যাসের প্রয়োজন, যাই হোক, সাধারণত এটা তো জানোই তোমরা যে শ্বাসসংশ্লেষ প্রক্রিয়া বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন নেয়। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন নেয়, এটা কিন্তু একটা বলা যেতে পারে রিভার্সাল প্রক্রিয়া। কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন তৈরি হয় এবং আবার যাই হোক, জল শোষণে সহায়ক মূলের বহিত্বকীয় কোষগুলো থেকে সাধারণত লম্বা লম্বা চুলের মতো অংশ, যেগুলো জল শোষণে সাহায্য করে মূল থাকে, তাদের বহিত্বকীয় মানে তাদের যে এপিডার্মিস থেকে সাধারণত হয় লম্বা লম্বা চুলের মতো অংশ বেরোয় এবং এরা ওই শোষণতলের দৈর্ঘ্য মানে যথেষ্ট সমগ্র শোষণতলটা বৃদ্ধি ঘটায়। তো মরু অঞ্চলের উদ্ভিদদের মধ্যে পত্ররন্ধ্রের বহিত্বকের উপরিভাগে কিউটিন থাকে। তাহলে মরু অঞ্চলে যে উদ্ভিদ থাকে তাদের পত্ররন্ধ্রের বহির্ভাগে সাধারণত থাকে কিউটিন। এখন কিউটিন নামক যদি পত্র থাকে, এই কারণ বলতে পারছে এবং সেই জন্য কোনো বৃক্ষের একটা শাখা বহিত্বক এবং একটা তরুণ কাণ্ডের মধ্যে পার্থক্য যদি বলা যেতে পারে, তাহলে এইটা দিয়ে বলা যেতে পারে যে কিছু কিছু বহিত্বকের উপরিভাগে কিউটিন নামক মোম জাতীয় পত্র থাকে, যা পুরো আবরণ আবৃত থাকে। এখন উদ্ভিদের বয়স বৃদ্ধির সাথে সাথে তাদের বাইরের প্রতিরক্ষামূলক কলা কিছুটা পরিবর্তিত হয়। যেমন কর্টেক্সে উপস্থিত একফালি গৌণ ভাজক কলা কোষস্তর তৈরি করে, মানে যত উদ্ভিদ বয়স বৃদ্ধি থাকে তাদের কর্টেক্সে, এখন এদের কর্টেক্সে মানে যেটা বাইরে যে সেলটা থাকে তাকে বলা হয় কর্টেক্স। এখন এদের কর্টেক্সে কী হয়? একফালি গৌণ ভাজক কলা কোষস্তর তৈরি হয় এবং এই কোষস্তর থেকে কর্ক গঠিত হয়। এই যে কর্ক কিন্তু মৃত কোষ এবং এই কর্কের কোষগুলো মৃত হয় এবং এরা সাধারণত কোষান্তরন্ধ্রবিহীন এবং এরা ঘন সন্নিবিষ্ট থাকে এবং এদেরভাবে এই প্রাচীরে সুবেরিন থাকে। এই সুবেরিনের জন্যই এদের কোষগুলো কিন্তু জল এবং গ্যাস অভেদ্য হয়ে থাকে। ব্যাস হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা অনেক কিছুই দেখলাম, ঠিক আছে। এবারে যেটা এখান থেকে যেটা চলে আসে তারপরে, যাই হোক, তাহলে আমরা যেটা দেখলাম এখান থেকে কী যে পাতার বহিত্বকে বিভিন্ন স্থানে অসংখ্য ছোটো ছোটো ছিদ্র থাকে, যাকে বলা হয় পত্ররন্ধ্র আকৃতি কেরম হয়? বৃক্কের মতো, যেখানে দুখানা কোষ থাকে, বলা হয় গার্ড সেল। গার্ড সেলগুলো কী করে? গ্যাসীয় পদার্থ আদান প্রদানে সাহায্য করে, উদ্ভিদের বাষ্পমোচন পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে থাকে। জল শোষণে সহায়ক মূলের বহিত্বকীয় কোষগুলো থেকে সাধারণত লম্বা চুলের মতো কতগুলো অংশ নির্গত হয়, যা তাদের শোষণতল বৃদ্ধি করে এবং কিছু কিছু উদ্ভিদের বহিত্বকের উপরিভাগটা কিউটিন নামক মোম জাতীয় পদার্থ আবৃত থাকে এবং উদ্ভিদের বয়স বৃদ্ধির সাথে সাথে তাদের বাইরের প্রতিরক্ষামূলক কিছুটা কলা পরিবর্তিত হয়। তো যেটা বলা হচ্ছে যে কর্টেক্সের উপস্থিত একফালি গৌণ ভাজক কলা কোষস্তর সৃষ্টি হয় এবং এই কোষস্তর থেকে কর্ক গঠিত হয়। ব্যাস হয়ে গেল। এইবারে এখানে যে ছবিটা আছে সেখানে ওই যে স্ট্রাকচারটা দেখানো হচ্ছে, দেখো এখানে কিন্তু টোটালি মানে কোনো গ্যাপ নেই, যেগুলো বলা হয় যে কোষান্তরন্ধ্র নেই, সেখানে কিন্তু সুবেরিন বিশিষ্ট এবং এখানে কর্করোচ দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো বিতাড়িত এপিডার্মিস, এই উপর একদম সবচেয়ে বাইরে থাকে এপিডার্মিস, যেগুলো ফেটে যাওয়া মানে জাস্ট এপিডার্মিসগুলো, এবং ওই স্টেপ বাই স্টেপ কিন্তু এইগুলো গাছের গায়ে তোমরা এইগুলো দেখতে পাবে, কিছু অংশ ফেটে গিয়েছে এবং ওগুলো কিন্তু সুবেরিন দিয়ে তৈরি থাকে, ঠিক আছে, তাদের জন্য গ্যাসের জলে আদান প্রদান করতে মানে অভেদ্য হয়ে থাকে। সেই জন্য যাই হোক, এবার চলে আসে জটিল। তাহলে আমরা সরল স্থায়ীকলা পড়ে নিলাম, সরল স্থায়ীকলা তিনটে পড়লাম, একটা প্যানক্যামা, একটা কোলেনক্যামা, একটা স্ক্লেনক্যামা। আর এবারে তার মধ্যে ওই স্ক্লেনক্যামার বিভিন্ন পার্টগুলো দেখলাম, জল শোষণ, এখানে পত্ররন্ধ্র দেখলাম। আচ্ছা, এবার চলে আসে জটিল স্থায়ীকলা। জটিল স্থায়ীকলাকে আমরা দুটো ভাগে ভাগ এবং জটিল স্থায়ীকলা কি অ্যাকচুয়ালি আলোচনা, এই ধরনের কলাগুলো সরল স্থায়ীকলা সাধারণত মানে সরল স্থায়ীকলা কোষগুলো থেকে তৈরি হয়, আবার জটিল স্থায়ীকলা কোষ এরা বিভিন্ন একাধিক কোষের সমন্বয়ে ঠিক গঠিত হয় এবং এই কোষসমূহ ঠিক নিজেদের মধ্যে সমন্বয় সাধনের একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে এবং এই ধরনের কোষ মানে এক্সাম্পলগুলোর মধ্যে হলো জাইলেম কলা, ফ্লোয়েম কলা। এখন জাইলেম কলার কাজ কি? জাইলেম কলা জল পরিবহন করে, ফ্লোয়েম কলার কাজ কি? ফুড পরিবহন করে, অর্থাৎ খাদ্য। এখন জাইলেমে এখান থেকে যদি মানে মনে রাখার সব থেকে সহজ হলো কি, জাইলেম মানে জল আর ফ্লোয়েম মানে ফুড, ফ্লোয়েম মানে কিন্তু ফুড।
এখন এরা এরা উভয়ই নালিকা বান্ডিল গঠন করে এবং সংবহন কলা হিসেবে কাজ করে। সংবহন কলা উপস্থিতি জটিল গঠন বিশিষ্ট এবং এরা উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, সেটা সংবহন কলা। এখন যেটা বলা হচ্ছে কি যে এই কারণে কোনো জটিল গঠন বিশিষ্ট উদ্ভিদ স্থলজ পরিবেশে বেঁচে থাকতে পারে। এই সংবহন কলা তৈরিতে কিন্তু সাহায্য করে থাকে জটিল এই জাইলেম ফ্লেম। তো যাই হোক, তো এখন এই জাইলেম কলা কী কী নিয়ে তৈরি হয়? জাইলেম কলা তৈরি হয়ে থাকে, জাইলেম কলা তৈরি হয় ট্রাকিট, জাইলেম বাহিকা, জাইলেম প্যানকাইমা এবং জাইলেম তন্তু নিয়ে গঠিত হয়। ঠিক আছে, এই ট্রাকিট এবং জাইলেম বাহিকা, এই যেটা ট্রাকিট, এই জাইলেমের যে পার্টগুলোর মধ্যে রয়েছে ট্রাকিট এবং জাইলেম বাহিকা পুরু কোষপ্রাচীর বিশিষ্ট হয় এবং এদের এদের পরিণতির সাথে সাথে এরা বেশিরভাগই মৃত কোষে পরিণত হয়। তাহলে কারা কারা? ট্রাকিট এবং জাইলেম বাহিকা এরা কিন্তু পুরু কোষপ্রাচীর বিশিষ্ট হয় এবং যত পরিণত হয় তত এরা মৃত কোষে পরিণত হয়। ট্রাকিট এবং জাইলেম বাহিকার এই কোষই এরা খনিজ লবণ এবং জলকে ঊর্ধ্বমুখী পরিবহনে সাহায্য করে। তাহলে এখান থেকে কারা জল পরিবহনে সাহায্য করে? জাইলেম তো পরিবহনে সাহায্য করে। জাইলেমে কোন দুটো কোষ? ট্রাকিট এবং জাইলেম বাহিকা। বেশ, হয়ে গেল। এরপরে চলে আসছে প্যারেনকাইমা। বলো জাইলেম প্যারেনকাইমা কী করে? ওই যে প্যারেনকাইমা আমরা আগে যেটা বললাম, প্যারেনকাইমার কাজই হলো খাদ্য সঞ্চয় করে রাখা। আর জাইলেম তন্তু কী করে? এরা মুখ্যত যান্ত্রিক সহায়তা করে। তাহলে এর মধ্যে কে অ্যাক্টিভ হবে? কে যদি বলে মানে জীবিত কোষ কোনটা? জাইলেম প্যারেনকাইমা। এরপরে চলে আসছে ফ্লোয়েম কলা। ফ্লোয়েম কলাকে আমরা ভাগ করবো 5টা ভাগে, 5 প্রকার সমন্বয়ে গঠিত। একটা হলো সিপ কোষ, একটা সিপনল, একটা সঙ্গী কোষ, একটা ফ্লোয়েম তন্তু, একটা ফ্লোয়েম প্যারেনকাইমা। এর মধ্যে কি হচ্ছে যে শিবনলযুক্ত প্রাচীর বিশিষ্ট বলা হয় শিবনল ছিদ্রযুক্ত প্রাচীর বিশিষ্ট সাধারণত নলাকার কোষ হয়। আর ফ্লোয়েম কলা বলতে হবে যে সাধারণত পাতা থেকে উদ্ভিদের বিভিন্ন অংশে খাদ্য পরিবহন করে থাকে। ফ্লোয়েম কলা পাতা থেকে উদ্ভিদের বিভিন্ন অংশে এবং ফ্লোয়েম তন্তু ছাড়া সব ফ্লোয়েম কোষই সজীব হয়ে থাকে। এই যে ফ্লোয়েম তন্তু সবটা একমাত্র মৃত হয়, বাদ বাকি কিন্তু সবকটা সজীব হয়ে থাকে। ব্যাস, হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা ট্রাকিট দিলাম, ট্রাকিটের দেখতে গেলাম কূপের মতো দেখতে হয় এবং এদের অসংখ্য কূপ থাকে। জালিম বাইকেও তো তাই, জালিম প্যানকামাতেও তাই। প্যানকামা মানে তো ঠিক নিউক্লিয়াস সাইটোপ্লাজম থাকবেই। আর এটা চলে আসছে কি, এটা বলা হয় ফ্লোয়েমের ক্ষেত্রে। এটা একটা ফ্লোয়েমের স্ট্রাকচার। ফ্লোয়েমে বলা হচ্ছে সিপলেট, সিপনল। তাহলে এখানে ওই 5 প্রকারের মধ্যে সাধারণত সিপনল ছিদ্রযুক্ত প্রাচীর বিশিষ্ট নলাকার কোষ, আর ফ্লোয়েম কলা পাতা থেকে উদ্ভিদে খাদ্য সংগ্রহ করে। হয়ে গেল। তো শিপনলটা কি বললাম? ছিদ্রযুক্ত হয়ে থাকে, এটা শিপনল। উপরের এটা সিপলেট। আর ফ্লোয়েম প্যানকাইমা সবুজ কালারে হয় এবং সঙ্গী কোষ এবং ফ্লোয়েমের অন্তর্গঠন নিয়ে স্ট্রাকচার। হয়তো এই ফটোটা দিয়ে বলে দেবে কোনটা কোন পার্ট। ব্যাস, মোটামুটি কমপ্লিট হলো। এরপরে চলে আসছে কিছু প্রাণীকলা। প্রাণীকলার মধ্যে কী আসছে? বলা হয় আমরা যখন শ্বাসকার্য চালাই তখন আমরা আমাদের যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়ার লক্ষণ করি, সেগুলো সম্পর্কে ওই জাস্ট একটা আইডিয়া রয়েছে আমাদের। এখানে বিভিন্ন ধরনের পেশিকোষ কাজ করে, তখন এই সংকুচিত প্রসারিত হয়, তার জন্য দেহ চলন ঘটে। তো এখানে ওই সেই সম্পর্কে আমরা ঠিক ডিটেলসটা দেখবো যে কেন হয় সম্পূর্ণ ব্যাপারগুলো। তো শ্বাসকষ্টের সময় পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করি, কিন্তু অক্সিজেন কোথায় যায়? অক্সিজেন ফুসফুসে যায়, ফুসফুসে গিয়ে শোষিত হয় রক্তের মাধ্যমে, দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয় এবং কোষের জন্য অক্সিজেন তো প্রয়োজন। তো কারণ মাইটোকন্ড্রিয়াগুলো কাজ করতে হয়, মাইটোকন্ড্রিয়া না কাজ করলে শরীরে শরীরে শক্তি উৎপন্ন হবে না। রক্ত প্রবাহের মাধ্যমে বিভিন্ন বস্তু দেহের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পরিবাহিত হয়, যেমন রক্ত দেহের সব কোষে পরিবহন করে, এটা আবার দেহের সব অংশ থেকে বর্জ্যপদার্থ সংগ্রহ করে দেহের নিষ্কাশনের যকৃৎ এবং বৃক্কে পরিবহন করে। তারপরে বলা হচ্ছে যে রক্ত এবং পেশি উভয় কলা আমাদের দেহে উপস্থিত এবং কাজের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের প্রাণীকলার কথা ভাবতে পারি। যেমন এখানে বিভিন্ন ধরনের প্রাণীকলার মধ্যে কী কী আছে? আবরণী কলা, যোগ কলা, পেশি কলা, স্নায়ু কলা, এই 4টে। এর মধ্যে রক্ত হলো তরল এক ধরনের যোগ কলা, পেশিতন্তুগুলো পেশি কলা গঠন করে থাকে। এখন চলে আসছে ফার্স্ট পয়েন্ট, যেটা বলা হয় আবরণী কলা। এখন কোথায় কোথায় কী কী আবরণী আছে? তো এখানে এটা তোমরা দেখতেই পাচ্ছ স্টোমাকের মধ্যে এই যে এর যে স্ট্রাকচার, আবরণীগুলো কী কী দিয়ে। তো প্রাণীদের আচ্ছাদনকারী সুরক্ষা প্রদানকারী কলাকে বলা হয় আবরণী কলা। ঠিক আছে, তাহলে যারা সুরক্ষা প্রদান করছে। এখন এই কলা দেহের বিভিন্ন অঙ্গ এবং অঙ্গতন্ত্রকে আবৃত এবং আচ্ছাদিত করে রাখে। আবার এই কলাই আন্তর্যন্ত্রগুলোর একটাকে অপর একটা থেকে আলাদা করতে ব্যবহারে সাহায্য করে। যেমন ত্বক, মুখগহ্বর, রক্তবাহীর আবরণী, ফুসফুসের বায়ুথলি, বৃক্কীয় নালিকা, এরা সবই এই ধরনের আবরণী কলা দিয়ে গঠিত। এখন আবরণী কলা কোষগুলো ঘন সন্নিবিষ্ট হয় এবং এরা একটা অবিচ্ছিন্ন আবরণী স্তর গঠন করে এবং এই কলার মধ্যে খুব সামান্য পরিমাণের সংযোজক পদার্থ অর্থাৎ বলা হয় সিমেন্টিং ম্যাটেরিয়াল থাকে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে আন্তঃকোষীয় স্থান প্রায় নেই বললেই চলে। সর্বত কোনো কিছুকে কোষে ঢুকতে হলে বা কোষ থেকে বেরোতে গেলে বস্তুটিকে আবরণী কলার অন্তত একটা স্তরকে অতিক্রম করতেই হবে। ঠিক আছে, এই রকমের ইম্পর্টেন্স এইটা, যে কোনো একটা বস্তু যদি কোষের ভিতর ঢুকতে চায় বা কোষ থেকে বেরোতে চায়, তাকে কিন্তু এই আবরণী কলার মধ্য দিয়ে ঢুকতে হবে। এখন এই আবরণী কলা কোষের বিভিন্ন অংশের মধ্যে বিভিন্ন পদার্থে আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সব আবরণী কলা কিন্তু তন্তুময়, সব আবরণী কলাই সাধারণত তন্তুময় বহিঃকোষীয় ভিত্তিপদার্থ দ্বারা নিচের কোষস্তর থেকে পৃথক থাকে। মানে এদের একটা স্ট্রাকচার থাকে যারা এরা অন্য একটা স্তর থেকে পৃথক থাকে এদের। এখন এই বিভিন্ন প্রকার আবরণী কলা বিভিন্ন ধরনের দেহ গঠনের কাছে যুক্ত হয়। যেমন উদাহরণ হিসাবে রক্তবাহ এবং ফুসফুসের মধ্যে বায়ুথলি আবরণীকারী কোষগুলো একটা সরল চ্যাপ্টাকার কোষ এরা হয়ে থাকে। এরা কি করে, এরা এরা প্রবেদক পেদ্য হিসেবে কাজ করে। এই আবরণী কলাকে বলা হয় স্কোয়ামাস এপিথেলিয়াম। এখন অনেক সময় কোশ্চেন দেয় এরকম যে এই আশাকার বা এই স্কোয়ামাস এপিথেলিয়াম সাধারণত আমরা দেখতে পাই কোথায়, এই স্কোয়ামাস এপিথেলিয়াম বা আশাকার এপিথেলিয়াম আমরা কোথায় দেখতে পাই? তাহলে কি এখানে বলা হচ্ছে কি যে উদাহরণ হিসেবে রক্তবাহ এবং ফুসফুসের বায়ুথলি আবরণ গঠনকারী কোষগুলোতে একটা সরল চ্যাপ্টা আকৃতি আবরণী থাকে। তো একে বলা হয় সাধারণত যে আয়নিকালাকে বলা হয় সরল আবরণী কলা বা স্কোয়ামাস এপিথেলিয়াম বলা হয়ে থাকে। তো ইংরেজিতে সাধারণত এই স্কোয়ামাস শব্দের অর্থ কি বলা হয় যে স্কেল অফ স্কিন, সাধারণত স্কেল অফ স্কিন। এখন স্কেল অফ স্কিন কেন তৈরি হচ্ছে? স্কেল অফ স্কিন তৈরি হচ্ছে এই কারণেই যে ওই যে বললাম যে আবরণী কলার মানে আবরণী কলার একটা মানে অবিচ্ছিন্ন স্তর থাকে, সেই স্তরের মধ্যে যেমন মানে নির্দিষ্ট পার্টিকুলার কাজের জন্য ব্যবহৃত হয়। সব আবরণী কলা সাধারণত তন্তুময় বহিঃকোষীয় ভিত্তিপর্দা দ্বারা গঠিত এবং এই কোষস্তরটি থেকে পৃথক থাকে। বিভিন্ন প্রকার আবরণী কলা ভিন্ন ভিন্ন গঠন এদের সুনির্দিষ্ট কাজের সাথে সম্পর্কিত যুক্ত হয়ে থাকে। উদাহরণ হিসেবে রক্তবাহ এবং ফুসফুসের বায়ুথলি আবরণী গঠনকারী কোষগুলোতে একটা সরল চ্যাপ্টাকৃতি আবরণী থাকে, যেটা একটা প্রবেদক ভেদ্য পর্দারূপে কাজ করে থাকে। এরা বিভিন্ন বস্তু পরিবহন করে থাকে, এরা একটা বিভিন্ন বস্তু পরিবহন করে থাকে, ঠিক আছে। এবং এই আবরণী কলাকেই বলা হয় স্কোয়ামাস আবরণী কলা, যেটা ওই রক্তবাহ এবং ফুসফুসের বায়ুথলির মধ্যে কী হয়, অক্সিজেন আদান প্রদান হয়, ফলে একটা সরল চ্যাপ্টাকার ব্যাপার থাকে এবং সরল চ্যাপ্টাকার ব্যাপার থাকে যেটা অ্যাকচুয়ালি প্রবেদক ভেদ্য হিসেবে কাজ করে, মানে পদার্থ বস্তুর পরিবহনে সাহায্য করে থাকে, আদান প্রদানে সাহায্য করে থাকে। তাহলে এই স্কোয়ামাস এপিথেলিয়াম বা স্কেল অফ স্কিন বলা হয় যে ত্বকের আঁশ। এখন এই সরল আশাকার আবরণী কলা খুবই কোথায় গেল, এটা এটা বিভিন্ন ধরনের আবরণী কলার স্ট্রাকচার খুবই পাতলা হয়ে থাকে। যেটা আশাকার হয় বা যেটা স্কোয়ামাস হয় সেটা পাতলা হয় এবং এটা সাধারণত পলকা স্তর টাইপের হয়ে থাকে। খাদ্যনালী এবং মুখ্য গহ্বরের সাধারণত এই প্রকারের আবরণী কলা দ্বারা আবৃত থাকে। তাহলে কোথায় কোথায় থাকে? খাদ্যনালী, মুখগহ্বর, এইগুলো আবরণী থাকে এবং এরা কি করে, এরা দেহকে সুরক্ষা প্রদানকারী ত্বক এবং আশাকার আবরণী কলা দ্বারা গঠিত। সাধারণত ত্বকীয় আবরণী কলা কোষগুলো একাধিক কোষস্তরে সজ্জিত থাকে এবং কলাকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে থাকে। যেহেতু এই কলার কোষগুলো একটা নির্দিষ্ট সহ্যক্রমে সজ্জিত থাকে, এই আবরণী কলা গঠন করে, একে স্তরীভূত বা আইসাকার আবরণী কলা বলা হয়। তাহলে স্তরীভূত আইসাকার আবরণী কলা, তাহলে কি হলো যে দেহকে সুরক্ষা প্রদানকারী ত্বক ও আইসাকার আবরণী কলা দিয়ে বা স্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারা তৈরি হয়ে থাকে। এখন ত্বকীয় আবরণী কলার কোষগুলোকে একাধিক কোষস্তরে সজ্জিত থাকায় কলাকে এরা কি করে, ওই কলার ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে। যেহেতু এই কলার কোষগুলো একটা নির্দিষ্ট সজ্জাক্রমে সজ্জিত থাকে, মানে পার্টিকুলার একটা লেয়ার থাকে এদের, সেই জন্য এই লেয়ারটাকে থাকার জন্য বলা হয় স্তরীভূত। নাহলে এই আইসাকার আবরণী কলারই একটা ভাগ অ্যাকচুয়ালি স্তরীভূত আবরণী কলা বলা হয় যে। এবং ক্ষুদ্রান্তের অন্ত আবরণীর মধ্যে মানে ক্ষুদ্রান্তের যে বলা হয়েছে যে ওই যে আমাদের স্মল ইন্টেস্টাইন রয়েছে, স্মল ইন্টেস্টাইনের আবরণীর মতো দেহের যে সমস্ত অংশে শোষণ এবং ক্ষরণ ঘটে, সেই সমস্ত অংশে সাধারণত আবরণী কলা কোষগুলো লম্বাটে হয়ে থাকে। তাহলে যেখানে ক্ষরণ ঘটছে সেখানে লম্বাটে হয়, যেখানে বায়ু আদান প্রদান হচ্ছে যেমন শ্বাসকার্য হচ্ছে সেখানে কিরম হয়, সলকাকার এই হয়। আর স্তরীভূত কোথায় হয়? স্তরীভূত খাদ্যনালী মুখগহ্বরে হয় স্তরীভূত স্কোয়ামাস। আর ক্ষুদ্রান্তে অন্তরাবরণীর মতো যে সমস্ত অংশ শোষণ ক্ষরণ ঘটে সেই অংশে আবরণী কলা কোষগুলো লম্বাটে হয়। এই লম্বাটে আবরণী কলাকে বলা হয় স্তম্ভাকার আবরণী কলা বলা হয়। এই আবরণী কলা সাধারণত ব্যবধায়কের মধ্য দিয়ে বিভিন্ন বস্তু চলাচল করতে পারে এবং শ্বাসনালীতে উপস্থিত স্তম্ভাকার আবরণী কলা শিলিয়াযুক্ত হয়ে থাকে। শ্বাসনালীতে যে থাকে আবরণী কলা থাকে সেটা কিন্তু শিলিয়াযুক্ত এবং এই শিলিয়াগুলোই আবরণী কলা কোষের বহির্ভাগ থেকে নির্গত চুলের ন্যায় উপবৃদ্ধি হয়। এই যেটা 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 কোথায় গেল, শিলিয়াযুক্ত এইটা, এই স্তম্ভাকার শিলিয়াযুক্ত। এরা কি করে, এরা তাহলে কোথায় স্তম্ভাকার থাকে? স্তম্ভাকার থাকে সাধারণত এতে ক্ষুদ্রান্ত এবং অন্ত আবরণী, যেখানে বিভিন্ন ধরনের পদার্থ শোষণ হয়, ক্ষরণ হয়, সেসব জায়গাতে থাকে। এখন এই আবরণী কলার ব্যবধায়কের মধ্যে বিভিন্ন বস্তু চলাচল করতে পারে, বিশেষ করে যেমন শ্বাসনালীতে সাধারণত শিলিয়াযুক্ত হয় এবং এই শিলিয়াগুলো আবরণী কলা কোষের বহির্ভাগ থেকে নির্গত চুলের ন্যায় উপবৃদ্ধি হয়।
সিলিয়াগুলো মানে চলনে সক্ষম এবং এদের বিচলনের ফলে শ্বাসনালীতে শ্লেষ্মা বা বলা হয় যে মিউকাসগুলো দেহের বাইরে বের হয়। যে আমরা যখন সর্দি হয় বা সামথিং কিছু হয়, যখন ঠান্ডা লাগে, তখন আমাদের যে সর্দি বা যাকে বলা হয় মিউকাসগুলো হয় এক্সট্র্যাক্টেড হয়, যেগুলো এক্সক্রিশন যেগুলো হয়, সেগুলো কিন্তু এই কন্টিনিউয়াসলি এই শিলিয়াযুক্ত স্তম্ভাকার আবরণীকলার মানে বিচলনের ফলেই কিন্তু দেহের বাইরে নির্গত হয়। এই ধরনের আবরণীকলা সাধারণত রোমশ আবরণীকলা বলা হয়, সিলিয়েটেড এপিথেলিয়াম আমরা একে বলে থাকি। এখন এই ঘনাকাকার আবরণীকলা, যেটাকে বলা ঘনাকার আবরণীকলা বা ঘনাকৃতি আবরণীকলা, সাধারণত দেখতে পাওয়া যায় কোথায়? এদেরকে দেখতে পাওয়া যায় বৃক্কীয় নালিকার আবরণী এবং লালাগ্রন্থির কোষে, এবং এদের যান্ত্রিক সহায়তা প্রদান করতে সাহায্য করে। তাহলে আমরা এই যে আবরণীকলা কয়েকটা স্তর পড়লাম, যেমন প্রথমে শল্কাকার বা আইসাকার, তারপরে চলে আসছে স্তরীভূত শল্কাকার, তারপরে চলে আসছে বলা হয় ঘনাকার, এবং তারপরে চলে আসছে স্তম্ভাকার, তারপরে স্তম্ভাকার, এবং সবশেষে চলে আসছে যেটা পড়ছি আমরা ঘনাকাকার। ঘনাকাকার আবরণীকলাগুলো বৃক্কীয় নালিকা, আবরণী এবং লালাগ্রন্থি কোষে দেখতে পাওয়া যায়। আবরণী কোষগুলো সাধারণত প্রায় বিশেষিত হয়ে এরা গ্রন্থি কোষ গঠন করে, এবং এই গ্রন্থি কোষগুলো আবরণী তলে বিভিন্ন পদার্থ খনন করে, এবং কখনো কখনো আবরণীকলার কিছু কিছু অংশ ভেতরের দিকে ভাঁজ হয় এবং একটা বহুকোষী গ্রন্থি গঠন করে, এদের গ্রন্থিময় আবরণীকলা বলা হয়। তাহলে এই যে লালাগ্রন্থি, তাহলে যেখানে যেখানে মোটামুটি গ্রন্থিযুক্ত হয়, সেখানে কি হয়ে থাকে? এই ঘনাকাকার আবরণীকলা বা যাকে বলা হয় কিউবয়েডিয়াল আবরণীকলা দেখতে পাওয়া যায়। তাহলে কোথায় কোথায় আবরণীকলা কোষগুলো প্রায়ত সাধারণত বিশেষিত হয়ে গ্রন্থি কোষ গঠন করে, এবং এই কোষগুলো আবরণী তলে বিভিন্ন পদার্থ খনন করে, এবং এই কখনো কখনো আবরণীকলার কিছু কিছু অংশ ভেতরের দিকে ভাঁজ হয়ে একটা বহুকোষী গ্রন্থি গঠন করে, সেটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা যে কটা বললাম মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার আশা করি, যে কোথায় 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 ঘনাকাকা দেখতে পাওয়া যায়, কোথায় স্তম্ভাকার দেখতে পাওয়া যায়, কোথায় স্তরীভূত দেখতে পাওয়া যায়, এবং কোথায় আইশাকা দেখতে পাওয়া যায়। যাই হোক, আশা করি ক্লিয়ার হয়েছে। এর পরের যে সেকেন্ডটা ছিল, সেটা ছিল কি? তো টোটাল 4টে ছিল, তার মধ্যে সেকেন্ডটা হলো বলা হয় যোগ কলা। এটা একদম ছোটোর উপরে হবে। রক্ত এক ধরনের যোগ কলা। এখন যেহেতু রক্ত যোগ করা হওয়ার জন্য রক্তের যোগ কলার কোষগুলো ঠিক শিথিলভাবে সজ্জিত থাকে, আন্তঃকোষীয় পদার্থ এর মধ্যে নিহিত থাকে। এই ধাত্র জেলি জাতীয় বা তরল হয় এবং ঘন অথবা কঠিন হতে পারে। এখন এই যোগ কলার নির্দিষ্ট কাজের সাথে সামঞ্জস্য রেখে এদের বিভিন্ন ধরনের ধাত্র হয়। তাহলে রক্ত মানে তরল যোগ কলা, এটা মনে রাখলে এখান থেকেই কোশ্চেন হয়ে যাবে। এখানে বেশি কোশ্চেন আসে না। যাই হোক, তাও আমরা জিনিসটা দেখে রাখি, যে যে যেমন হচ্ছে ডাব্লিউবিসি বলা হয়, যে বিভিন্ন ধরনের ডাব্লিউবিসি হয়ে থাকে, যে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। এখান থেকে দিয়ে বললো কোনটা ইউসিনোফিল কোনটা বেসোফিল, এই স্ট্রাকচারগুলো সুতরাং আমাদের একটু দেখতে হবে। যেমন হচ্ছে ঠিক নিউট্রোফিলে দেখতে কেমন হয়ে থাকে, আর এটা সাধারণত সাইটোপ্লাজম, এদের নিউক্লিয়াস, এটা ইওসিনোফিল। নিউট্রোফিলটা বহু নিউক্লিয়াসযুক্ত হয়ে থাকে, আর ইউসিনোফিলটা মোটামুটি নিউক্লিয়াস থাকে। এখানে বেসোফিলটা একটা নিউক্লিয়াস থাকছে। এটা লিম্ফোসাইটের স্ট্রাকচার অনেকটা ডিমের মতো, আর এটা অনেকটা বাঁকা, আর এই হলো অনুচক্রিকা। এরপরে চলে আসছে হ্যাভার্সিয়ান নালী কিরকম দেখতে হয়? হ্যাভার্সিয়ান নালী খুব, এর মধ্যে ঠিক নিউক্লিয়াস থাকে, অস্থিকোষের সরু প্রাচীর অস্টিওসাইট। এরপরে চলে আসছে কন্ড্রোসাইট, হায়ালিন যুক্ত হয়ে থাকে। এরপর চলে আসছে বলা হয় যে লোহিত রক্তকণিকা, আরবিসি বা রেড ব্লাড কর্পাসেলস। এরপরে যে এখান থেকে চলে আসে ম্যাক্রোফ্যাজ, কোলাজেন তন্তু, মাস্ট কোষ, প্লাজমা কোষ। এগুলো কেমন দেখতে হয় এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এইগুলো দিয়েই কোশ্চেন এসেছিল আগের বছর। গ্রুপ ডিতেও এসেছিলো, এনটিপিসিতেও এসেছিলো। তো গ্রুপ ডিতে আসার চান্স বেশি, এবং এবছর যেহেতু টেকনিশিয়ান হবে, টেকনিশিয়ানের এক্সামিনেশনে এই সমস্ত কোশ্চেনগুলো আসারই চান্স বেশি। তো যাই হোক, এখান থেকে চলে আসে অ্যাডিপোসাইট কলা। এটা হলো অ্যাডিপোসাইট কলা। যাই হোক, বিভিন্ন ধরনের আবরণী কলা এখানে দেখানো হয়েছে। প্রথমেরটা ওই রক্তকোষ, তারপর দৃঢ়অস্থি, হায়ালিন তরুণ অস্থি, শীতলযোগ কলা, মেদ কলা। এখন এখানে আমরা যেটা পড়বো সেটা হলো কি, রক্তের তরল ধাত্রকে বলা হয় প্লাজমা। এখন এই প্লাজমার মধ্যে কী কী থাকে? আরবিসি থাকে, ডাব্লিউবিসি থাকে, এবং অনুচক্রিকা থাকে। তো ভাসমান অবস্থায় রক্তরসে প্লাজমায় প্রোটিন, খনিজ লবণ, হরমোন থাকে। প্রবাহমান রক্ত গ্যাসীয় পদার্থ, পাচিত পদার্থ, হরমোন, বর্জ্য পদার্থ সমূহকে বিভিন্ন অংশে পরিবহন করে। অস্থি, এবং এটা হয়ে গেল, এটা এক ধরনের ওই রক্তযোগ কলার মধ্যে হয়ে গেল। এরপরে যেটা চলে আসছে সেটা হলো অস্থি। যেমন অস্থি হচ্ছে এই হ্যাভার্সিয়ান নালী, এটা হলো অস্থি। তো এই হ্যাভার্সিয়ান নালীর এই পোর্শনটা, তো এটা কি করে? পেশির সাথে যুক্ত হয়ে এরা সাধারণত যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে দেহকে, এবং অস্থি দেহের মুখ্য অঙ্গসমূহকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। এরা দৃঢ় এবং অনমনীয় হয়ে থাকে, অনমনীয় কলা হয়ে থাকে, এবং অস্থি কোষগুলো সাধারণত ক্যালসিয়াম, ফসফরাস দ্বারা গঠিত এবং কঠিন ধাত্রে নিহিত থাকে। তো বলা হচ্ছে যে দুটো অস্থি একে অপরের সাথে সাধারণত যোগ কলা দ্বারা যুক্ত থাকে, এদের বলা হয় লিগামেন্ট। তাহলে এইটা এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। বলা হয় যে বোন টু বোন কানেক্টেড থাকে কার মাধ্যমে? লিগামেন্ট। অনেক সময় দেখা যায় অনেকে বলে যে লিগামেন্ট ছিঁড়ে গেছে। এখন লিগামেন্ট ছিঁড়ে গেছে মানে কি? বোন টু বোনের মধ্যে যে কানেকশান, দুটো হাড়ের মধ্যে যে কানেকশান, তার মধ্যে কিছু সরু এরকম কলা থাকে,
কোষ দিয়ে তৈরি, তাকে বলা হয় লিগামেন্ট। দুটো অস্থি একে অপরের সাথে যে যোগ কলা দ্বারা, সেটা কিন্তু এক ধরনের যোগ কলা দ্বারা থাকে, তাকে বলা হয় যে এই কানেক্টিভ একটা মানে টিস্যু থাকে, তাকে বলা হয় লিগামেন্ট। এখন এই লিগামেন্ট ছিঁড়ে গেলে অপারেশন করে সেগুলো সার্জারির মাধ্যমে ঠিক করা যেতে পারে। এখন এই যে লিগামেন্টগুলো থাকছে, তাহলে এখানে বলা হয় বিবিএল। বিবিএল মানে কি? বোন টু বোন হচ্ছে লিগামেন্ট। লিগামেন্ট, বোন টু বোনের মধ্যে থাকে লিগামেন্ট। এখন চলে আসছে যে এই যোগ কলাটা খুবই মজবুত এবং নমনীয় হয়ে থাকে, এবং এরা কি করে, এই লিগামেন্টের মধ্যে ধাত্রের পরিমাণ খুবই সামান্য থাকে, এবং এটা একটা অস্থিকে অপর একটা অস্থির সাথে যুক্ত থাকে। আর যদি বল টেন্ডন কি করে, টেন্ডন হচ্ছে এমবিএল, মাসেলের সাথে অস্থি যুক্ত থাকে, বলা হয় যে টেন্ডন হচ্ছে এমবিটি, মাসেল টু বোনকে কানেক্ট রাখে, বলা হয় টেন্ডন। টেন্ডন কি করে, টেন্ডন মজবুত এবং এরা সীমিত এবং নমনীয়তা সম্পন্ন তন্তুময় যোগ কলা, এরা সাধারণত তন্তুময় যোগ কলা হয়। তাহলে এখান থেকে আমরা কী বললাম, এখান থেকে আমরা যেটা দেখলাম সেটা হলো লিগামেন্ট। তাহলে যদি কারোর লিগামেন্টের প্রবলেম হয়, ওই যে বলে যে খেলতে গিয়ে লিগামেন্ট ছিঁড়ে যাচ্ছে, তখন তাহলে এই ব্যাপারগুলো তোমরা ডিটেলস বলতে পারবে। লিগামেন্টের মধ্যে ধাত্রের খুব পরিমাণ সামান্য, এটা অস্থিকে অপর অস্থির সাথে যুক্ত রাখে। অন্যদিকে টেন্ডন হলো কি, টেন্ডন যোগ কলা, যেটা অস্থিকে পেশির সাথে যুক্ত রাখে। এখন টেন্ডন মজবুত এবং সীমিত নমনীয়তা সম্পন্ন তন্তুময় যোগ কলা। অপর আরেক প্রকার যোগ কলা হলো তরুণাস্থি, যেকে বলা হয় তরুণাস্থি বা কার্টিলেজ। এখন বলতে হবে যে তরুণাস্থি কোথায় থাকে। তরুণাস্থি থাকে আমাদের নাকে থাকে, কানে থাকে। আগে আমরা এই ঠিক লোকেশনটা পড়ে নিতে বলছি। নাকে থাকে, কানে থাকে, শ্বাসনালীতে থাকে যেখানে, এবং এই কার্টিলেজ এবং স্বরযন্ত্রে থাকে, যেখানে যেটা আমাদের অ্যাডামস অ্যাপেল যেটাকে বলা হয়, যেটাকে ওই কোনটি হিসেবে থাকে যেটা গলায়, তো সেখানে সাধারণত তরুণাস্থি থাকে। এখন কি তরুণাস্থি, যার কোষগুলো পরস্পর থেকে কিছুটা দূরত্ব বজায় অবস্থান করে, এবং এরা কঠিন ধাত্র প্রোটিন এবং শর্করা দ্বারা গঠিত। তাহলে তরুণাস্থির মধ্যে কি থাকে? কঠিন ধাত্র প্রোটিন এবং শর্করা থাকে। তরুণাস্থি অস্থিসন্ধিতে উপস্থিত থেকে অস্থিগুলোর তলগুলোকে মসৃণ রাখে, এবং কি করে আমরা কানে তরুণাস্থিকে ভাঁজ করতে পারি, কিন্তু হাতে অস্থিকে বাঁকাতে পারি না। এরমভাবেই যদি আমরা দেখি যে কানকে, যেমন নাকে তরুণাস্থিকে আমরা এদিক ওদিক সরাতে পারি, কানে তরুণাস্থিকে আমরা ভাঁজ করতে পারি, কিন্তু হাতের অস্থিকে আমরা ভাঁজ করতে পারি কি? পারি না। তো শিথিল যোগ করা ত্বক এবং পেশির মধ্যে, রক্তবাহ ও স্নায়ুর মধ্যে সাধারণত ঘিরে অস্থি মজ্জায় অবস্থান করে। যে এই শিথিল যোগ করা ত্বক এবং পেশির মধ্যে এই অঙ্গগুলো সাধারণত ফাঁকা, এটা অঙ্গগুলোর মধ্যবর্তী স্থানে ফাঁকা স্থানগুলো পূর্ণ করে, অভ্যন্তরীণ অঙ্গগুলোকে যান্ত্রিক সহায়তা প্রদান করে এবং কলাকোষের মেরামতির কাজে সাহায্য করে থাকে। এখন ব্যাপারটা চলে আসছে যে এখান থেকে এই যে স্নেহ পদার্থ কোথায় সঞ্চিত হয়, এগুলোই অ্যাডিপোজ কলায় সঞ্চিত হয়। তো মধ্যস্থানের স্নেহ পদার্থ, কলাকোষগুলো স্নেহ পদার্থ, যাই হোক, এখান থেকে তেমন কিছু নেই জানা। তো এটা অ্যাকচুয়ালি তাপ নিরোধক স্নেহ পদার্থ সঞ্চিত থাকার জন্য তাপ নিরোধক পদার্থ হিসেবে কাজ করে থাকে, ব্যাস। এরপরে 3 নম্বর যেটা ছিল সেটা পেশিকলা, খুবই ইম্পর্টেন্ট। পেশিকলা এক ধরনের লম্বাটে কোষগুচ্ছ সমন্বয়ে গঠিত, এদের পেশিতন্তু বলা হয়, ঠিক আছে। এখন এই কলা আমাদের দেহের নড়াচড়া, বিভিন্ন ধরনের মুভমেন্টের জন্য দায়ী হয়ে থাকে। এই যে মুভমেন্টও করি আমরা, সেই মুভমেন্টের জন্য দায়ী। এবং এদের পেশিদের সংকোচনশীল প্রোটিন নামে এক ধরনের বিশেষ প্রোটিন আছে, এবং এই প্রোটিন সংকুচিত এবং শিথিল হয়ে দেহের নড়াচড়া করা। যেমন কিছু পেশি, যেমন আমাদের হাত ও পায়ের পেশিসমূহ আমাদের নিজেদের ইচ্ছা এবং প্রয়োজন অনুসারে আমরা ঠিক নাড়াতে পারি, আবার প্রয়োজন অনুযায়ী বন্ধও করতে পারি, এবং এই ধরনের পেশিগুলোকে বলা হয় ঐচ্ছিক পেশি। তাহলে এই যে আমাদের নিজের ইচ্ছা মতো যে পেশি চালাতে পারিস তাকে বলা ঐচ্ছিক পেশি। সব পেশি বেশিরভাগ ক্ষেত্রে অস্থির সাথে যুক্ত থাকে, এদের দেহে নড়াচড়া সাহায্য করে থাকে, এবং এই পেশিকে যথাযথভাবে রঞ্জিতকরণের পর অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যদি আমরা পর্যবেক্ষণ করে দেখব, কিছু কিছু পেশি ভারী এবং কিছু কিছু পেশি হালকা গাঢ়ভাবে রেখাঙ্কিত হয়েছে। এই কারণে এদেরকে বলা হয় সরেক পেশি। এবং এই কলার এখন সব পেশি বেশিরভাগ অস্থির সঙ্গে যুক্ত থাকে, দেহের ঠিক নড়াচড়া সাহায্য করে, এবং এই পেশিকে যথাযথভাবে রঞ্জিতকরণের পর দেখব যে রেখাঙ্কন বিভিন্নভাবে দেখা যায়, এদের বলা সরেক পেশি। এবং এই কলার কোষগুলো দীর্ঘ নলাকার এবং শাখাবিহীন এবং ঠিক মাল্টি নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে। এখন যেটা বলা হচ্ছে যে খাদ্যনালীতে খাদ্যের চলন অথবা রক্তবাহের সংকোচন এবং শীতল হওয়ার ঘটনা, এগুলো অনৈচ্ছিকভাবে নড়াচড়ার উদাহরণ। খাদ্যনালীর মধ্যে যে খাদ্যের চলন, রক্তবাহের সংকোচন এবং শীতল হওয়ার ঘটনা, এগুলো অনৈচ্ছিক ভাবে নড়াচড়ার উদাহরণ। এই সব চলন ক্ষেত্রে আমরা সাধারণত ইচ্ছামতো পেশি সঞ্চালন শুরু করতে পারি না বা বন্ধ করতে পারি না, এগুলো কিন্তু আমাদের ইচ্ছার উপর নয়। এখন এই সমস্ত মসৃণ পেশি বা অনৈচ্ছিক পেশি এই ধরনের চলনকে নিয়ন্ত্রণ করে থাকে। অনৈচ্ছিক পেশি আবার চোখের কর্ণিকা, মূত্রনালী, ফুসফুসের ক্লোম শাখাতেও পাওয়া যায়। এই পেশির কোষগুলো সাধারণত লম্বা, ছুঁচালো এবং প্রান্তযুক্ত মাকু আকৃতি এবং একক ঠিক নিউক্লিয়াস যুক্ত হয়, এদেরকে অরেক পেশি বলে। তাহলে এখানে আমরা সরেক পেশি আর অরেক পেশির এক্সপ্লেনেশন কিন্তু পেয়ে গেলাম।
তাহলে অরেক পেশিগুলো কোথায় থাকে? আমাদের খাদ্যনালী, চলন, যেগুলো আমাদের এই যেমন চোখের কর্ণিকা, অনৈচ্ছিক পেশি, আবার চোখের কর্ণিকা, মূত্রনালী প্রভৃতি, এবং ফুসফুসের ক্রমশাখায় পাওয়া যায়। এই কোষসমূহ লম্বা সচল মাকু আকৃতি বিশিষ্ট। দেখে স্ট্রাকচার কেমন হয়? মাকু আকৃতি হয়। এরা কিন্তু একক নিউক্লিয়াসযুক্ত হয়। এখন এখানে একটা এখানে কিন্তু ডিফারেন্সিয়েশন রয়ে গেল যে কি, যে একক ঠিক নিউক্লিয়াসযুক্ত এই যে পেশিগুলো, যে সরেক পেশি কিন্তু এখানে যেমন আমরা পড়েছিলাম বহু নিউক্লিয়াসযুক্ত ছিল, আর অরেক পেশি কিন্তু একক নিউক্লিয়াসযুক্ত, এখানে মাকু আকৃতি হয়। আর সরেক পেশি সাধারণত কিরম হয়ে থাকে? সাধারণত দীর্ঘ নলাকার শাখাবিহীন হয়ে থাকে। ঠিক আছে, এখন এরপরে যেটা চলে আসছে সেটাকে বলা হয় যে হৃৎপিণ্ডের যেটা পেশি, সেটা ছান্দিক গতিতে সংযোজিত প্রসারিত হয়, এবং এই অনৈচ্ছিক পেশিগুলোকে বলা হৃৎপেশি। এখন এই হৃৎপেশি সাধারণত ইয়ে কোষগুলো নলাকার, শাখান্বিত এবং সাধারণত নিউক্লিয়াসযুক্ত হয়ে থাকে। এখন বিভিন্ন প্রকার পেশির তুলনা যদি করা যেতে পারে, তার মধ্যে ওই সরেক পেশি, অরেক পেশি, এই আকৃতি, নিউক্লিয়াসের সংখ্যা এবং তার নিউক্লিয়াসের অবস্থান, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমরা কী দেখলাম? এখান থেকে আমরা দেখলাম সরেক পেশি দেখলাম, আর দেখলাম কি অরেক পেশি, আর কি দেখলাম? ঐচ্ছিক পেশি, সরেক পেশি, অরেক পেশি। তো ঐচ্ছিক পেশি কি? এখান থেকে আরেকবার দেখে নিই। ঐচ্ছিক পেশি কিছু পেশি আমাদের ইচ্ছা মতো আমরা ঠিক নাড়াচাড়া করতে পারি, পায়ের পেশি, হাতের পেশি, এগুলো বলে ঐচ্ছিক পেশি। এবং সব পেশি, এবং এই সব পেশিগুলো বেশিরভাগ ক্ষেত্রে অস্থির সাথে যুক্ত থাকে এবং এদের দিকে নড়াচড়ায় সাহায্য করে। এই পেশিকে যথাযথভাবে রঞ্জিত করার পর অনুবীক্ষণ যন্ত্রের সাথে পর্যবেক্ষণ করলে এদের পর্যায়ক্রমিকভাবে হালকা এবং গাঢ় রঙের রেখাঙ্কন দেখা যায়, এবং এই কারণে এদেরকে সরেক পেশি বলা হয়। এদের রেখাঙ্কন দেখা যায় বলে। আবার এই কলার কোষগুলো সাধারণত দীর্ঘ নলাকার শাখাবিহীন এবং এরা বহু নিউক্লিয়াসযুক্ত হয়। ব্যাস হয়ে গেল। এরপরে চলে আসছে অরেক পেশি। অরেক পেশি খাদ্যনালী, চলন, অনৈচ্ছিকভাবে নড়াচড়া করতে পারে, সেই জন্য এদের বলা হয় অরেক পেশি। এবং এই অরেক পেশি সাধারণত একক নিউক্লিয়াসযুক্ত হয়ে থাকে, এবং সাধারণত এরা লম্বা সূচালো মাকু আকৃতিযুক্ত হয়ে থাকে, এবং হৃৎপিণ্ডের পেশিসমূহে ছান্দিক গতিতে সংকুচিত এবং শিথিল হয়, এবং এইসব অনৈচ্ছিক পেশিগুলোকে হৃৎপেশি বলা হয়। এখন হৃৎপেশির কোষগুলো নলাকার এবং শাখান্বিত ও ঠিক নিউক্লিয়াসযুক্ত হয়ে থাকে। তো বিভিন্ন প্রকারের পেশিগুলোর গঠনের তুলনা করে আমরা তাদের আকৃতি এবং কোষের উপস্থিত যে নিউক্লিয়াসের সংখ্যা এবং নিউক্লিয়াসের অবস্থানের সারণী এখান থেকে আমরা দেখলাম। এরপরে যেটা চলে আসছে সেটা হলো লাস্ট অ্যান্ড ফাইনাল, সেটা হলো আমাদের স্নায়ুকলা। প্রতিটা সজীব কোষে উদ্দীপকের প্রভাবে সাড়া দেওয়ার ক্ষমতা রাখে। স্নায়ুকলার কোষগুলো উদ্দীপনা গ্রহণের জন্য উন্নতভাবে বিশেষিত হয়, এবং এদের দেহের এক স্থান থেকে অন্য স্থানে অতি দ্রুত উদ্দীপনা পরিবহন করে, যেমন মস্তিষ্ক, শ্বসনাকাণ্ড, স্নায়ুসমূহ, এই সমস্ত বলা হয় স্নায়ুকলা। এখন এই কলার কোষগুলোকে সাধারণত স্নায়ুকোষ বা সাধারণত নিউরন বলা হয়। এটা তো আমরা আগেও পড়েছি, জানি। যাই হোক, তো মোটামুটি আমরা এখান থেকে কি দেখলাম? যে মস্তিষ্ক, শ্বসনাকাণ্ড, স্নায়ু, এই সবগুলি স্নায়ুকলা দ্বারা গঠিত। এই কলার কোষগুলোকে বলা হয় নিউরন। নিউরন কি? নিউরন হলো একক নিউক্লিয়াসযুক্ত। এখানে কিন্তু পড়তে পারে এরকম যে হোয়াট ইজ দ্য নিউরন। তো নিউরন হলো একক নিউক্লিয়াসযুক্ত এবং সাইটোপ্লাজম বিশিষ্ট একটা কোষ দেহ দ্বারা গঠিত হয়। ঠিক আছে, এটা একটা কোষ দেহ, এবং এই কোষ দেহগুলো লম্বা হয় এবং সরু চুলের মতো হয়। সাধারণত প্রতিটা নিউরনে একটা দীর্ঘ প্রবর্ধক থাকে এবং অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শাখান্বিত প্রবর্ধক থাকে। এই দীর্ঘ প্রবর্ধকটাকে বলা হয় অ্যাক্সন। এটা কিন্তু পরীক্ষায় পড়ে যে দীর্ঘ প্রবর্ধকের নাম কি? অ্যাক্সন। আর ক্ষুদ্র প্রবর্ধকের নাম কি? ডেনড্রন। তাহলে যে বড় সে হলো অ্যাক্সন, আর যে ছোট সে হলো ডেনড্রন। এগুলো কিন্তু পরীক্ষায় পড়ে, এবং এগুলো ওয়ান লাইনার কোশ্চেন হিসেবে মনে রাখা দরকার। এগুলো একদম পাতি জিনিস। তো যাই হোক, একটা স্নায়ুকোষ বা নিউরন 1 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। যদি হয়তো দৈর্ঘ্য দিয়ে দিল কত মিটার লম্বা হয়, তাহলে কিন্তু স্নায়ুকোষ, নিউরন। তাহলে কি বললাম? যে দীর্ঘ প্রবর্ধকগুলোকে বলে অ্যাক্সন, ছোট ছোট প্রবর্ধকগুলোকে বলে ডেনড্রন, এবং এরা অসংখ্য শাখা প্রশাখা যুক্ত হয়, এগুলোকে বলা হয় ডেনড্রাইট। এরপরে যেটা হলো, অনেকগুলো স্নায়ুকোষ একত্রিত হয়ে এবং যোগকলা দ্বারা যুক্ত হয়ে একটা স্নায়ু গঠন করে। স্নায়ুতন্তু দ্বারা পরিবাহিত বার্তাকে স্নায়ুস্পন্দন বলে। স্নায়ুস্পন্দন আমাদেরকে ইচ্ছা অনুযায়ী পেশির ঠিক নড়াচড়াতে সাহায্য করে। স্নায়ু এবং পেশিকলা সাধারণত কার্যগতভাবে সমন্বয় সাধন বেশিরভাগই জীবের মৌলিক ধর্ম। এই সমন্বয়ে প্রাণীদেরকে উদ্দীপকের প্রভাবে দ্রুত সাড়া দিতে সাহায্য করে থাকে। বেশ হয়ে গেল। তো মোটামুটি আমরা এই চ্যাপ্টারে যেটা আমরা দেখছিলাম কোষের পরে কলা, তাহলে কলা আমরা চ্যাপ্টারটা শেষ করলাম, এবং এখান থেকে আমরা কয়েকটা ওয়ান লাইনার দেখব। যে গঠনগত কার্যগতভাবে একগুচ্ছ কোষকে বলা হয় কলা। উদ্ভিদ কলা দু ধরনের হয়, ভাজক কলা, স্থায়ী কলা। ভাজক কলা উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে দেখতে পাওয়া যায়, এটা বিভাজনক্ষম। ভাজক কলা সাধারণত বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে, তখন স্থায়ী কলায় পরিণত হয়। স্থায়ী কলা দু ধরনের হয়, একটা স্থলস্থায়ী কলা, একটা ঠিক জটিল স্থায়ী কলা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এরা হলো সরলস্থায়ী কলার মধ্যে পড়ে, আর জটিল জাইলেম কলা এবং ফ্লোয়েম কলা এরা হলো জটিল স্থায়ী কলার মধ্যে পড়ে। আবরণী কলা, যোগ কলা, পেশি কলা এবং স্নায়ু কলা এরা বিভিন্ন প্রকারের প্রাণী কলা। এদের মধ্যে আকৃতি কাজের ভিত্তিতে ভাগ করা হয় বিভিন্নভাবে। সরকাকার মানে ওই যে স্কোয়ামাস, ঠিক ঘনাকার মানে কিউবয়েডিয়াল, স্তম্ভাকার মানে কলামনার,
আর ঠিক লোমশ এবং সিলিয়েটেড আর্ট, আর রয়েছে ঠিক গ্রন্থি মারামারি গলা, এবং এদের ঠিক ডিটেলস আমরা দেখেছি। আর কি দেখছি যে আমাদের দিয়ে বিভিন্ন ধরনের বস্তু যোগ কলা রয়েছে, যেমন যাকে বলা হয় শীতলকলা, মেদকলা, অস্থি, টেন্ডন, লিগামেন্ট, যৌনাস্থি, রক্ত। এর মধ্যে পরে টেন্ডনটা, আর পরে লিগামেন্ট। ঠিক আছে, লিগামেন্ট মানে কি বললাম, লিগামেন্ট মানে বোন টু বোন কানেক্ট থাকে, বলা হয় বিবিএল, বিবিএল। আর টেন্ডনটা কি বললাম, টেন্ডন হচ্ছে এমবিটি, মাসেল টু বোন। তো এরপরে চলে আসে সরেক পেশি, অরেক পেশি আর হৃৎ পেশি। 3 ধরনের পেশি কলা। স্নায়ুকলা সাধারণত ঠিক নিউরনের সমন্বয়ে গঠিত। আর পুরো দেহটাকে বলা হয় অ্যাক্সন, আর ছোটো দেহটাকে বলা হয় ডেনড্রন। ডেনড্রনের সাইডগুলোকে বলা ডেনড্রাইট। তাহলে মোটামুটি আমরা এখান থেকে আমাদের চ্যাপ্টারটা শেষ করলাম। এইগুলো, এই বিভিন্ন কোশ্চেন্সগুলো রয়েছে, এগুলো পরবর্তী আমরা যখন করব, যে ওই এক্সাম্পলার করবো, সেখানে আমরা এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন্সগুলো, এর পরের ভিডিওটা হবে সেটাই এক্সাম্পলারের মাধ্যমে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত হলো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে, মানে এই টপিকের বিভিন্ন কোশ্চেন্সগুলো নিয়ে। আপাতত আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ।